হ্যালো ভিউয়ার্স, এটু দ্য টিপস প্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাস মাইক্রোসফট এক্সেল নিয়ে। মাইক্রোসফট এক্সেলে পার্ট প্রথমে আপনাদের সবাইকে স্বাগতম। অফিসিয়াল কাজের মধ্যে মাইক্রোসফট এক্সেল খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ। সেখানে সাধারণত এক্সেল অ্যাপসটি হিসাব নিকাশ এবং ক্যালকুলেশন করার জন্য বেশি ব্যবহৃত হয়। বলতে পারেন কিরকম হিসাব নিকাশ? আপনি একটি কোম্পানিতে জব করেন, একটি কোম্পানির টোটাল হিসাব রাখতে হয় অফিসিয়াল কাজের ওপর। অফিসিয়াল কাজের মধ্যে কিছু প্রোগ্রাম রয়েছে, সেটা হলো এক্সেল, মাইক্রোসফট এক্সেল। সেই এক্সেল দিয়ে এই অফিসের যাবতীয় কাজগুলা হিসাব নিকাশ রাখতে হয়। যেমন মনে করেন আপনার কোম্পানিতে 200 জন কর্মচারী রয়েছে, তাদের নাম, ঠিকানা এবং কে কোন মাসে কত টাকা বেতন পাচ্ছে এবং কত টাকা ওভারটাইম করছে, কত টাইম ওভারটাইম করছে, কে প্রেজেন্ট হচ্ছে, কে প্রেজেন্ট হচ্ছে না, এরকম সব রকম হিসাব নিকাশ করা যায় মাইক্রোসফট এক্সেল এর দ্বারা। যাই হোক, আজকের ক্লাস হলো মাইক্রোসফট এক্সেল এর ফাইল মেনু নিয়ে। ক্লাসটি তাদের জন্য যারা মাইক্রোসফট এক্সেল এ নতুন এবং কাজ পারেন না, তারাও দেখতে পারেন। যারা মাইক্রোসফট এক্সেল অ্যাপসটি কাজ ধরেছেন বা শিখা অবস্থায় আছেন, তারা দেখবেন। তারা দেখলে আগের থেকে অনেক ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে মাইক্রোসফট এক্সেল এর ফাইল মেনুর কাজ করতে হয়। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে মাইক্রোসফট এক্সেল এর কাজ, ফাইল মেনুর কাজ করা হয়। সাধারণত মাইক্রোসফট এক্সেল 3 ভাবে ওপেন করা যায়। যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি 3 ভাবে কিভাবে ওপেন করা যায়। প্রথমত আপনাকে এই স্টার্ট মেনুর মধ্যে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে এর মাঝখানে অনেক অ্যাপস রয়েছে। এর মাঝখানে মাইক্রোসফট এক্সেল নামে একটা অপশন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি পেয়ে গেছি মাইক্রোসফট এক্সেল। এখানে ডাবল ক্লিক করলে আপনাকে মাইক্রোসফট এক্সেল এর মধ্যে নিয়ে যাবে অটোমেটিকলি। দেখতে পাচ্ছেন আমাকে নিয়ে আসছে মাইক্রোসফট এক্সেল এর মধ্যে। এরপরে দ্বিতীয় ভাবে হলো, যাদের ল্যাপটপ বা কম্পিউটার উইন্ডোজ 10 দেওয়া আছে, তাদের দেখবেন স্টার্ট মেনুর পাশে একটি সার্চ বাটন রয়েছে। ওইখানে এক্সেল লিখে সার্চ দিলে অটোমেটিকলি চলে আসবে মাইক্রোসফট এক্সেল। দিলেই সাধারণত শো করবে এক্সেল। এখানে ডাবল ক্লিক করলে, মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলে সঙ্গে সঙ্গে নিয়ে যাবে মাইক্রোসফট এক্সেল এর মধ্যে। তাহলে 2 ভাবে কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। এরপরে দেখাবো মাইক্রোসফট ডিসপ্লের উপর, সাধারণত ল্যাপটপ বা কম্পিউটার ডিসপ্লের উপর রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে নিউ নামে একটা অপশন রয়েছে। এর মাঝখানে নিউর মধ্যে মাউসটা নিয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে। এর মধ্যে দেখতে পারবেন একটি এক্সেল নামে, মাইক্রোসফট এক্সেল নামে অ্যাপস রয়েছে। দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেল। এখানে ক্লিক করলে এক্সেলটা ডিসপ্লের উপর শো করবে। এরপর ডাবল ক্লিক করলে আপনাকে মাইক্রোসফট এক্সেল এর মধ্যে নিয়ে যাবে। যাই হোক, এই এরকম ডিসপ্লের উপর নিয়ে এসে কাজ করলে সাধারণত ডেস্কটপে বিদ্যুৎ চলে গেলে কোনো ফাইল ডিলিট হয় না। আর আপনি যদি আপনার স্টার্ট মেনুর মধ্যে গিয়ে কাজ করেন কিংবা কোনো ফাইল তৈরি না করে কাজ করার মাঝখানে বিদ্যুৎ চলেই যেতে পারে। যদি চলে যায় তাহলে আপনার সম্পূর্ণ কাজটি ব্যর্থ হয়ে যাবে। কারণ আপনি যে কাজগুলো করেছেন ডেস্কটপ অফ হয়ে গেলে, ডেস্কটপ মানে অনেকে বলতে পারেন ডেস্কটপ কি আবার, মানে ডেস্কটপ মানে পিসি সাধারণত মনিটর পিসি আছে না, কম্পিউটার যাকে বলে, ওই কম্পিউটারকে ডেস্কটপ বলে। ডেস্কটপে রাখলে বিদ্যুৎ চলে গেলে ওইগুলা অটোমেটিকলি হারিয়ে যায়, ডিলিট হয়ে যায়। যাই হোক, আজকে ফাইল মেনুর কাজ। এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক মেনু রয়েছে। ও ফাইল আছে, হোম আছে, ইনসার্ট আছে, পেজ লেআউট আছে, ফর্মুলা আছে, ডাটা আছে, রিভিউ আছে, ভিউ আছে, অনেক কাজই রয়েছে। যাই হোক, আমি আজকে ফাইল মেনুর কাজ দেখাবো। আজকে পার্ট 1 মাইক্রোসফট এক্সেল এর। দেখতে আমরা ফাইলের মধ্যে প্রবেশ করলাম। সাধারণত যারা মাইক্রোসফট ওয়ার্ড এর কাজগুলো দেখেছেন, তাদের কাছে মাইক্রোসফট এক্সেল এর কাজ একদমই সহজ হবে। কারণ মাইক্রোসফট ওয়ার্ডে যেগুলা পয়েন্ট দ্বারা বোঝানো আছে, মাইক্রোসফট এক্সেল সেম মেথডে বোঝানো, সেম মেথডে আছে। একই কাজ, সম্পূর্ণ একই কাজ, কিন্তু এর মাঝখানে কিছু ভিন্ন আছে। আপাতত ফাইল মেনুর কাজ সেম, কোনো পরিবর্তন নেই, সেম। মাইক্রোসফট ওয়ার্ড এরও যেরকম ফাইল মেনু অপশন সাজানো আছে, মাইক্রোসফট এক্সেলও সেম ভাবে সাজানো আছে। যাই হোক, আমি আবারও আপনাদের বলে দিচ্ছি কিভাবে মাইক্রোসফট এক্সেল ফাইল মেনুর কাজ করবেন। প্রথমে দেখতে পাচ্ছেন হোম। হোম মানে আমি যে অবস্থায় আছি সেটা হলো হোম। এরপরে দেখতে পাচ্ছেন
দেখছেন নিউ, নিউ এ ক্লিক করলে একটি নিউ পেজ চলে আসবে, ব্ল্যাঙ্ক। নিউ পেজে ক্লিক করলে আপনি নিউ পেজ পেয়ে যাবেন। আবার নিউ পেজ আপনি নিতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, এখানে প্লাস দিয়ে দিলে দেখেন 2 অন্য একটা মানে 2 নাম্বার পেজ কিন্তু চলে আসছে। আমি লেখালেখি করিনি তো তাই বোঝা যাচ্ছে না। যাই হোক, দুইভাবে কিন্তু পেজ নিতে পারেন। এরপর ওপেন, ওপেনে ক্লিক করলে আপনার দিস ওপেন মানে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি যদি কোনো ফাইল সেভ করে থাকেন তাহলে কোনো ফাইল লিখে থাকেন তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। ওপেন দিলে এখানে ক্লিক করলে পারে আপনার যতগুলা ফাইল আছে, যতগুলা লিখেছেন মাইক্রোসফট এক্সেলে লেখালেখি করে রেখে দিয়েছেন সবগুলো এখানে শো করবে। যাই হোক, এই ইনফর্মটা মানে আপনি যে কোনো একটি পেজের কাজ করে ফাইলটাকে আপনি পাসওয়ার্ড দিয়ে রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে ইনফর্মটা কাজে লাগবে। আপনারা ইনফর্মের কাজটা আপনাদের আমি মাইক্রোসফট ওয়ার্ডে দেখিয়ে দিয়েছি, এখানেও দেখিয়ে দেবো হালকা পাতলা। মাইক্রোসফট ওয়ার্ডে যারা দেখেননি তারা দেখে আসবেন, আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তারা অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল মেনুটা কাজটা দেখে। যাই হোক, আপনারা তাহলে আমার ডেস্কটপ থেকে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল মেনুর কাজটা দেখে আসবেন, কারণ ফাইল মেনুর কাজ আর মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল মেনুর কাজ আর মাইক্রোসফট এক্সেল ফাইল মেনুর কাজ হুবহু এক। আমি মাইক্রোসফট ওয়ার্ডে দেখিয়ে দিয়েছি ফাইল মেনুতে কিভাবে পাসওয়ার্ড দিতে হয়। যাই হোক, আমি একটি পেজ লেখার পরে, একটি ফাইল লেখার পরে পিন কোড দিয়ে আপনাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। এরপর দেখতে পাচ্ছেন সেভ আর সেভ অ্যাজ, সেম। আপনি সেভ অ্যাজ এ প্রবেশ করলেন মানে আপনি যে পেজটা লিখেছেন সেই পেজটাকে সেভ করবেন, তাহলে ফাইলে ঢুকে সেভ অ্যাজ এ ক্লিক করবেন। ক্লিক করার পরে দিস পিসি আসবে, দিস পিসিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনি কোন প্রোগ্রামে সিলেক্ট করবেন, ডেস্কটপ আছে, অফিস প্রোগ্রাম আছে। যাই হোক, আমি এগুলাতে সিলেক্ট করব না, আমি এরকম একটা ওইখানে ডাবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি কোন অবস্থানে সেভ করবেন ফাইলটাকে, আমি দিস পিসিতে প্রবেশ করলাম। আমি সাপোজ ধরেন এই প্রোগ্রামে আমি সেভ করব, তাহলে এই প্রোগ্রামে গিয়ে সেভ দিলে সেভ অটোমেটিকলি হয়ে গেছে। কিন্তু প্রোগ্রাম সিলেক্ট করে দিলেই অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন সেভ কিন্তু অলরেডি হয়ে গেছে। আমার বুক 1 নামে এক্সেল এর সেভ হয়ে গেছে। আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন অটোমেটিকলি শিখে যাবেন। এখন প্রিন্ট কাকে বলে? প্রিন্টটাই ফাইল মেনুর খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। প্রিন্ট, আপনি যে কোনো কিছু লেখালেখি করে প্রিন্ট দিবেন, প্রিন্টে ক্লিক করবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে অনেক অপশন আছে, আপনি পেজ কি দিবেন, ন্যারো সাইজ দিবেন, পেজের সাইজ কি দিবেন, A4 সাইজ, আবার লেখার ফন্ট কি রকম দিবেন, সব রকমের আইটেম আছে এখানে, যেরকম খুশি সেরকম দিতে পারেন। আবার আপনি কয় পিস প্রিন্ট করবেন, উপরেরটা দিলে বাড়বে প্রিন্ট, মানে কয়টা দিবেন, একটা করে বারবার, নিচেরটা দিলে কমবে। আপনি যদি সংখ্যা একবার দিতে চান তাহলে দিতে পারেন, 10 দিতে পারেন, 20 পারেন, আপনার ইচ্ছা মতো আপনি এখানে নম্বর দিয়ে নিতে পারবেন। যাই হোক, আমরা এটা দিয়ে বাড়িয়ে দিচ্ছি 16, 17, 18, 19, 20, আপনি যেটা দিতে পারবেন সেটা দিয়ে যার যত প্রয়োজন সে অনুযায়ী কাজ করতে পারবেন। এরপর রয়েছে শেয়ার, আপনি শেয়ারটা আপনার কোনো প্রয়োজনই আসবে না। এক্সপোর্ট তো কোনো প্রয়োজন আসবে না। ক্লোজ, এগুলো আপনার কোনো প্রয়োজন আসবে না। যাই হোক, মাইক্রোসফট এক্সেল এর সাধারণত কয়েকটি পয়েন্টই খুব জরুরি, সেভ অ্যাজ, নিউ আর প্রিন্ট, এই কয়টা অপশনই খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, এখন জাস্ট আপনাদের বোঝার ক্ষেত্রে আমি জাস্ট একটু জুম করে নেই, জুম করে নিলে ভালো হবে। এখন বলতে পারেন ভাইয়া কিভাবে জুম করলেন? এটা খুবই সহজ। জাস্ট কিবোর্ডের কন্ট্রোলটা ধরে, কিবোর্ডের হুইল আছে, হুইলটা ঘোরাবেন, ঘোরালে জুম হবে, জুম আউটও হবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি বাটন রয়েছে মাইনাস প্লাস, এখানে দিলেও জুম হবে, জুম আউট হবে, দুই অপশনই আছে আর কি। শর্টকাটে কন্ট্রোল ধরে হুইলটা ঘোরালে ভালো হবে। যাই হোক, প্রথমে আপনাদের দেখাবো কিভাবে যোগ করতে হয়। দেখতে পাচ্ছেন এখানে যেগুলো অপশন রয়েছে, মানে আইকন বাটন গুলো রয়েছে, সেগুলাকে দেখতে পাচ্ছেন। মোট কিন্তু হুবহু সেম মাইক্রোসফট ওয়ার্ড এর মতো। যদি মাইক্রোসফট ওয়ার্ড এর ক্লাসগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন, কারণ মাইক্রোসফট ওয়ার্ড আর মাইক্রোসফট এক্সেল এর মধ্যে অনেকটি পার্থক্য রয়েছে। শুধুমাত্র মাইক্রোসফট এক্সেল এ ক্যালকুলেশন করার জন্য আর মাইক্রোসফট ওয়ার্ড এ লেখালেখি করে প্রিন্ট করার জন্য, এটুকুই তফাৎ। তাছাড়া সেম মেথড, কোনো পরিবর্তনই নেই। সামান্য একটু পরিবর্তন আছে, সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবো, নো প্রবলেম। এখানে দেখতে পাচ্ছেন কাট পেস্ট কপি, এখানে দেখতে পাচ্ছেন। তারপরে এই দিক দিয়ে সব সেম আছে, বোল্ট আছে, আইকন বাটন গুলো সব সেম। আমি কথা না বাড়ি তাহলে শুরু করা যাক কিভাবে যোগ করতে হয়, তাই না? কিভাবে যোগ করতে হয়
দেখতে পারছেন এই সোজা একটা দাগ রয়েছে, এটাকে সাধারণত বলা হয় কলাম, এটাকে বলা হয় কলাম। যতগুলো দেখতে পাচ্ছেন লম্বা দাগ দেওয়া স্কেল টানা, এটা হলো সবগুলো কলাম কিন্তু। আর এই যে পাথরও দেখতে পাচ্ছেন, এই যে 1 2 3 4 5 6 7 এগুলো হলো রো, এগুলোকে বলে রো। আর যে দেখতে পাচ্ছেন এ বি সি ডি এগুলোকে কলাম বলে। মনে রাখতে হবে কিন্তু আপনাদের, যেগুলো উপর লম্বা ভাবে আছে সেগুলো হলো কলাম, আর যেগুলো পাথালো ভাবে আছে সেগুলো হলো রো। যাই হোক, আমি আর দেখতে পাচ্ছেন যে এক একটা গড়, এগুলো কিন্তু হলো সেল, এগুলো হলো সেল নং। তাহলে কি শিখালাম? কলাম, রো, সেল নং, তিনটা কিন্তু অলরেডি শেখা শেষ আমাদের, তিনটা অলরেডি শেখা কিন্তু আমাদের শেষ। যাই হোক, এখন কথা না বলে শুরু করা যাক কিভাবে যোগ করব। যাই হোক, যোগ করার ক্ষেত্রে, যোগ গুণন গুণ ভাগ করার ক্ষেত্রে একটি সূত্র রয়েছে, সূত্রটা আপনাদের মুখস্থ রাখতে হবে। সূত্র সিম্পল, একদম সিম্পল সূত্রটা। প্রথমে আপনাদের দেখাবো আমি যোগ, তাই না? যোগ, ইয়েস, যোগ দেখো। যাই হোক, আমরা সাধারণত খাতায় অঙ্ক করার সময় অঙ্ক করার আগে কিন্তু সমান সমান দিতে হয়, তাই না? এখানেও সেম মেথডে সমান সমান কিবোর্ড থেকে দিয়ে নিতে হবে। যাই হোক, সমান সমান কিন্তু দেওয়া শেষ আমাদের, তাই না? এখন আমাদের সংখ্যা খাতা কলমে করতে হলে সংখ্যা বসাতে হয়, তাই না? এই এক্সেলে, মাইক্রোসফট এক্সেলে যোগ করার সময় প্রথমে আগে সূত্র ইউজ করতে হবে। সূত্রটা এখন বলতে পারেন এবি প্লাস সি হোল স্কয়ারের সূত্র হবে। নো নো নো, এই ধরনের কোনো সূত্রই নয়। আমি জাস্ট লিখে দিচ্ছি কি ধরনের সূত্র। সাম, এস ইউ এম, সাম, এটাই হলো সূত্র। দেখতে পাচ্ছেন এই যে নিচে শো করছে সাম সাম সাম, এই যে সাম শো করছে, এটাই জাস্ট যোগ করার, যোগ গুণন গুণ ভাগ করার সূত্র। ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এখন আমি কোন সংখ্যাটা যোগ করব, তাই না? কোন সংখ্যাটা যোগ করব, এখানে আমি দিলাম 25, 25 প্লাস 25, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন জাস্ট একটা ইন্টার দিয়ে দিলাম, ইন্টার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন 50 কিন্তু হয়ে গেছে অলরেডি, 50 কিন্তু হয়ে গেছে। এই অঙ্কটাই আপনি অনেক ভিন্ন ভাবে করতে পারেন। যেমন ধরেন যে এটা তো এখানে দেখালাম, তাই না? এটা এখানে দেখিয়ে দিলাম, নো প্রবলেম। এখন ধরেন যে এখানে আমি দিলাম 10, এই সেলে দিলাম 20, এই সেলে দিলাম 30, এই সেলে দিলাম 15, এই সেলে দিলাম, এই সেলে দিলাম 100। যাই হোক, আমি এই পুরা সেলগুলা 10 20 30 15 100 100 এই সবগুলা যোগ করব আমি এই সেলে, সবগুলা যোগ করব এই সেলে, তাই না? এই সেলে আমি যোগ করব। তাহলে সেম মেথডে সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দেওয়ার পরে সূত্রটা আগের মতোই বসাতে হবে, এস ইউ এম, সাম। সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন কিন্তু হয়ে গেছে। এখন আপনি এগুলা এখানে বসাবেন কিভাবে, তাই না? এখানে 10 দিতে পারেন, 10 দিলে 10 হবে। জাস্ট আমাদের লেখার কোনো দরকারই নাই। জাস্ট আপনি এই মাউসের যেটা নাড়াচাড়া করছে সেটা জাস্ট এই 10 এর উপর ক্লিক করবেন। এখানে দেখেন কলাম, রো এবং সেল নম্বর, কিন্তু কলাম আর রো কিন্তু এখানে শো করছে। দেখেন এখানে কলামে আছে ডি তে আছে, কলামে আছে ডি, আর রোতে আছে 7। দেখেন D7 উঠে গেছে, তাই না? এখন জাস্ট একটা প্লাস চিহ্ন দিবেন। প্লাস চিহ্ন দেওয়ার পরে এখন সেম মেথডে এই 20 এর উপর ক্লিক করতে হবে। দেখেন এখানেও কলাম আর রো নম্বর কিন্তু উঠে গেছে। কলাম ই আর রো হলো 7, দেখেন উঠে গেছে। জাস্ট আবার ছোট্ট করে একটা প্লাস চিহ্ন দিতে হবে। দেওয়ার পরে এই 30 এর উপর আবার ক্লিক করলে সেম মেথডে দেখেন উঠে গেছে, কিন্তু কলাম আর রো নম্বর উঠে গেছে। এখন প্লাস চিহ্ন আবার দিবেন, আবার সেম মেথডে দিবেন, আবার প্লাস চিহ্ন দিবেন, আবার প্লাস চিহ্ন দিবেন। দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ক্লোজ দেওয়ার পরে জাস্ট একটা ইন্টার ক্লিক করবেন। ইন্টার ক্লিক করার পরে সরি এখানে যে জাস্ট এখন জাস্ট একটি ইন্টার ক্লিক করবেন। দেখেন আপনি যোগ করে দেখেন সেম হয়ে গেছে, সেম হয়ে গেছে। কিন্তু এখন আপনি যদি এই মোডগুলো যদি যোগ করতে চান এইখানে, তাহলে সেম মেথডে যোগ করতে হবে। সমান দিতে হবে প্রথমে, সমান দিয়ে এস ইউ এম, সাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তাই না? ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিয়ে এখন এইখান থেকে শুরু করে আমি ওই পর্যন্ত যোগ করব। দেখেন D7 উঠে গেছে। জাস্ট প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন, খালি সেল গুলা কিন্তু এখন সিলেক্ট করতে হবে। সেল সিলেক্ট করলে হয়ে যাবে। এখন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ক্লোজ দেওয়ার পরে ছোট্ট করে একটা কিবোর্ড থেকে ইন্টার ক্লিক করে দিলেই হয়ে যাবে আমাদের যোগ। এখন শর্টকাটে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। এখন এইগুলো আমি কোনো সূত্র ইউজ করব না, কিন্তু যোগফল চলে আসবে কিভাবে। এখন আপনি এই সেলে ক্লিক করবেন। আপনি যেহেতু এই সেলে যোগ করব, আমি এই সেলটাকে সিলেক্ট করবেন। মাউসের লেফট বাটন নিয়ে যে মাউসটা নিয়ে জাস্ট একটা লেফট বাটন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অটো সাম, এই যে দেখতে পাচ্ছেন অটো সাম, অটো সামে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইগুলো জাস্ট প্রথমে আপনাকে অটো সাম শর্টকাটে যোগ করতে হলে আপনাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন অটো সামে ক্লিক করতে হবে। প্রথমে সমান দিবেন, সমান দেওয়ার পরে এখানে অটো সাম আছে, অটো সামে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন
এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এইটা শো করছে, পাশেরটাই সিলেক্ট করে নিয়েছে। আমি কিন্তু সূত্র লিখিনি, অটোমেটিকলি সূত্র কিন্তু হয়ে গেছে। পাশেরটা সিলেক্ট করার পর আপনি মাউস লেফট বাটন ধরে শুধুমাত্র এগুলাকে সিলেক্ট করে দিবেন। এভাবে ধরে টেনে নিয়ে যে সিলেক্ট করে দিয়ে জাস্ট একটি ইন্টার ক্লিক করবেন। ইন্টার ক্লিক করার পরে দেখেন অলরেডি যোগ হয়ে গেছে পুরাটাই। সূত্র না লিখে আবার দেখাচ্ছি আপনাকে, জাস্ট একটি সমান চিহ্ন দিয়ে নেবেন। সমান চিহ্ন দেওয়ার পরে অটো সামে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে এখানে এই চিহ্ন আসবে, জাস্ট আপনি প্রত্যেকটা সহ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে D7 থেকে L7 পর্যন্ত যোগ করবে। দেখেন এখানে আছে কলাম আছে D আর রো আছে 7। D7 থেকে এখানে কলাম আছে L আর রো আছে 7। দেখেন D7 থেকে L7 পর্যন্ত যোগ করতে হবে। এখন জাস্ট এন্টার ক্লিক করলে আপনার যোগ অলরেডি হয়ে যাবে। তো অলরেডি কিন্তু আমাদের যোগ দেখানো শেষ, যোগ দেখানো শেষ। এখন আপনাদের দেখাবো বিয়োগ, তাই না? বিয়োগ কিভাবে করতে হয়। এখন ধরেন যে আমি এখানে সংখ্যা দিলাম 25, এখন পাশের ঘরে দিলাম 20, এখন আমি এই সেলে এসে বিয়োগ করব। তাহলে সেম মেথডে সমান সাম দিতে হবে, সমান সূত্রটা ইউজ করতে হবে SUM, সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পরে এখন এই সেলটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে জাস্ট একটি মাইনাস চিহ্ন দিতে হবে। মাইনাস চিহ্ন দেওয়ার পরে এই সেলটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ফার্স্ট ব্র্যাকেট জাস্ট ক্লোজ দেওয়ার পরে এন্টার দিলে দেখেন 20 থেকে 25 বাদ দিলে 5 বাজছে। দেখতে পাচ্ছেন আমাদের বিয়োগের সংখ্যা সাধারণত দুই পদ্ধতি করা যায়, তাই না? সাধারণত আমরা হাতে কলমে লিখি, দুইটা সংখ্যা দ্বারাই তো বিয়োগ করতে হয়, তাই না? এই ছিল আমাদের বিয়োগের চ্যাপ্টার। আবার আমি দেখাচ্ছি আপনাদের। এখানে দিলাম মনে করেন 500, ঠিক আছে, আর এখানে দিলাম 435 দিলাম। এটাকে এখন আমি বিয়োগ করব। বিয়োগ করে দেখা যাক কি হয়। জাস্ট সমান চিহ্ন, সেম সূত্র কিন্তু SUM, সাম। এখন ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তারপরে সিলেক্ট করতে হবে সেল নং, মাইনাস চিহ্ন দিতে হবে। এরপরে পরবর্তীতে লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, লিখে ইন্টার। দেখেন 65 বাজছে, তাই না? 65 বাজছে। তাহলে বিয়োগের চ্যাপ্টারও কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এখন আপনাদের শেখাবো গুণ কিভাবে করতে হয়। গুণ সাধারণত আপনারা হাতে কলমে, মোবাইলে, কোনো ক্যালকুলেটরে গুণন চিহ্ন দিয়ে রাখেন, তাই না? প্লাস চিহ্ন দিয়ে রাখেন গুণন। ল্যাপটপ বা কম্পিউটার কিন্তু বোঝে না গুণন চিহ্ন, ক্রস চিহ্ন। ল্যাপটপ কম্পিউটার বোঝে স্টার চিহ্ন হলো গুণন চিহ্ন। আপনি কিবোর্ডের দিকে তাকিয়ে দেখতে পারবেন, কিবোর্ডের এইটা আছে দেখেন স্টার চিহ্ন, আর এই সাইডেও আছে স্টার চিহ্ন, ওইটা হলো গুণন চিহ্ন। যাই হোক আমি গুণন করে দেখিয়ে দিচ্ছি। আমি সিম্পল ছোট সংখ্যা দিয়ে গুণন করে দেখিয়ে দিচ্ছি। 5 গুণন 5, জাস্ট আমি এই সেলে গুণন করব। জাস্ট সেম মেথডে সূত্রটা বসাতে হবে, সমান SUM, সাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এরপরে সেলটাকে সিলেক্ট করতে হবে, গুণন চিহ্ন এই দেখতে পাচ্ছেন স্টার কিন্তু গুণন চিহ্ন। তারপরে সেলটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আমাদের কিন্তু সংখ্যা বসানো অলরেডি শেষ, তাই না? এখন জাস্ট এন্টার ক্লিক করতে হবে। দেখেন 5 7 35, তাই না? হয়ে গেল কিন্তু আমাদের গুণন। এখন আপনাদের আর একটা বড় সংখ্যা দিয়ে দেখাচ্ছি কিভাবে গুণন করতে হয়। 45 গুণন 40। এখন এই সেলে আমি গুণন করব। ফলো করবেন, গুণন গুলো কিন্তু ফলো করবেন। জাস্ট সমান SUM, সাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন, সেল সিলেক্ট করতে হবে, গুণন চিহ্ন দিতে হবে, আবার সেল সিলেক্ট করাতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। হয়ে গেছে কিন্তু আমাদের গুণন। এটা দিয়ে গুণন করে দেখেন সেম সংখ্যায় আসবে। এখন আপনাদের যোগ বিয়োগ গুণ ভাগ কিন্তু শেষ আমাদের। এখন জাস্ট দেখাবো গুণন, এই ভাগ কিভাবে করতে হয়। আপনারা সাধারণত মোবাইল, ক্যালকুলেটর এবং হাতে কলমে লেখেন ভাগ চিহ্ন একটি সোজা টান দিয়ে, পাথালো টান দিয়ে উপরে 1 ফোঁটা দেন, নিচে 1 ফোঁটা দেন, এরকমই ভাগ চিহ্ন লিখে থাকেন। কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার কিন্তু ওই ভাগ চিহ্নকে চেনে না। ল্যাপটপ কম্পিউটার ওই ভাগ চিহ্নকে চেনে না। বা ভাগ চিহ্ন চেনে কি রকম, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এটা হলো ভাগ চিহ্ন। এটা হলো ভাগ চিহ্ন, কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার এটাকে ভাগ চিহ্ন হিসেবে চেনে। যাই হোক আমি সংখ্যা দিয়ে দেখা দিচ্ছি। এখন ধরেন যে আমি 25 ভাগ করব 25 ভাগ করব 5 দিয়ে, 25 ভাগ করব আমি 5 দিয়ে। দেখিয়ে দিচ্ছি তাহলে কিভাবে ভাগ করতে হবে। তাহলে সেম মেথডে সূত্র ব্যবহার করতে হবে, SUM, সাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন, সেল নং সিলেক্ট করতে হবে, ভাগ চিহ্ন দিতে হবে, আবার সেল নং সিলেক্ট করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন 5 5 25, এই 25 এর মধ্যে কিন্তু 5 5 বারই যায়, এর বেশি যায় না।
যাই হোক আমি বড় সংখ্যা দিয়ে আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে মনে করেন 55 দিলাম আর এইখানে দিলাম মনে করেন 20। এখন এটাকে ভাগ করি দেখি কি আসে ফলাফল। সেম মেথডে সমান SUM সাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন সেল নং সিলেক্ট করতে হবে, ভাগ চিহ্ন দিতে হবে, আবার সেল নং সিলেক্ট করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, জাস্ট এন্টার। দেখেন আড়াইবারই কিন্তু যায়। 20 25 50 এর মধ্যে দেখেন দুইবার যায়, আড়াইবারই যায় সেম মেথডে। যাই হোক আমি প্রথমে আপনাদের শর্টকাটে একটি দেখিয়ে দিচ্ছি। মাইক্রোসফট এক্সেল এ একটি সেল সিলেক্ট করলাম, এইখানে ধরেন দিলাম আমি 1 দেওয়ার পরে দিলাম 2 দেওয়ার পরে আর কোনো সংখ্যা দিতে হবে না, আর কোনো সংখ্যা দিতে হবে না। এটা হলো কিন্তু সিরিয়াল নম্বর। এই দুইটাকে সিলেক্ট করতে হবে, এই দুইটাকে সিলেক্ট করতে হবে। আবারও দেখিয়ে দিচ্ছি, এই 1 2 কে যখন প্লাস চিহ্নটা মোটা আসবে মাউসে, তখন এই মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই সাইডে দেখতে পাচ্ছেন একটি মোটা আকারের চতুর্ভুজ, ওইখানে নিয়ে যাবেন মাউসের। এটা যখন এরকম প্লাস চিহ্ন আসবে তখন মাউসের লেফট বাটন ক্লিক করে টেনে ধরে নিয়ে আসবেন নিচের দিকে, নিচের দিকে নিয়ে এসে ছেড়ে দিবেন। দেখেন আমার কিন্তু অলরেডি হয়ে গেছে অটো সিরিয়াল নম্বর কিন্তু হয়ে গেছে। যাই হোক আমি আবারও দেখিয়ে দিচ্ছি, 1 দিব আর নিচে 2 দিব, আর কোনো সংখ্যা দিতে হবে না। এখন জাস্ট এই দুটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে মাউসের এই কর্নারে নিয়ে এসে মাউসের যখন প্লাস চিহ্নটা এরকম বিলাক কালো কালার হবে তখন লেফট বাটন ক্লিক করে নিচের দিকে টেনে নিয়ে আসবেন, টেনে নিয়ে এসে ছেড়ে দেবেন। দেখেন অটোমেটিক্যালি কিন্তু সিরিয়াল নম্বর হয়ে গেছে। তো একটি ধাপ কিন্তু গোপন রহস্য দেখানো শেষ। এখন হলো মূল কথা, আপনি কিভাবে মাসের নাম লিখবেন। দুইটা মাসের নাম লিখবেন, শুধুমাত্র আমাদের তো মাসের নাম 12টা, তাই না? 12 মাসে বছর। কিভাবে লিখবেন মাসের নামে একটা একটা করে লিখতে গেলে অনেক টাইমের প্রয়োজন, অনেক টাইমের। জাস্ট আমি শুধুমাত্র দুইটা লিখবো, জানুয়ারি আর ফেব্রুয়ারি লিখবো, আর বাকি অংশটা লিখবো না, অটোমেটিক্যালি হয়ে যাবে সিরিয়াল নম্বর। আচ্ছা যাই হোক আমি টাইপ করে দেখিয়ে দিচ্ছি। দুইটা, প্রথম জানুয়ারি আর ফেব্রুয়ারি লিখবো। তাহলে আমি জানুয়ারি লিখে দিচ্ছি, জানুয়ারি লিখলাম, এরপরে লিখবো ফেব্রুয়ারি। জানুয়ারি ফেব্রুয়ারি কিন্তু লেখা শেষ আমার। এখন এই দুইটাকে আগের মতোই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই কর্নারে এসে মাউসের লেফট বাটন টেনে ধরে ছেড়ে দিতে হবে। যখন প্লাস চিহ্নটা এরকম আসবে তখন লেফট বাটন ধরে জাস্ট ছেড়ে দিবেন। দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চলে আসছে। আবার জানুয়ারি থেকে শুরু হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, মানে 12টা মাস শেষ হওয়ার পর আমার ঘর যেহেতু বেশি সিলেক্ট করা হয়েছে সেজন্য 12টার পরে আবার জানুয়ারি থেকে শুরু হয়েছে। যাই হোক আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি করবেন, কিভাবে অটো সিরিয়াল নম্বর দিবেন। যাই হোক আমি প্রথমে জানুয়ারি লিখে নিলাম, এখন ফেব্রুয়ারি লিখবো। দেখেন আমার ফেব্রুয়ারি কিন্তু শো করছে, দেখেন ইন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার শো হয়ে গেছে। কিভাবে? এখন আরেকটা গোপন রহস্য হলো, দেখেন কিছু সেলে কিন্তু লেখাগুলো আটেনি, তাই না? লেখাগুলো এক খোপে আটেনি, যেহেতু দুইটা আমার, তাই না? এই দুইটাকে যখন এই চিহ্ন আসবে মাউসের এখানে নেওয়ার পরে তখন এই দুইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে কোনো এক সাইডে যখন প্লাস চিহ্নটা এরকম আসবে তখন লেফট বাটন ডাবল ক্লিক করবেন। দেখেন যার যতটুকু জায়গা প্রয়োজন সে ততটুকু নিয়ে নিয়েছে। এই হলো, এগুলো কিন্তু জানতেই হবে। যাই হোক আমি আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে দুইটা সিলেক্ট করবেন। প্রথমে যে দুই কলামে আছে সেই দুই কলাম আগে প্রথমত সিলেক্ট করতে হবে। কলাম সিলেক্ট করে এখন যখন প্লাস চিহ্নটা এরকম আসবে মাউসের লেফট বাটন ক্লিক করে এই ডাবল ক্লিক করবেন। দেখবেন যার যতটুকু জায়গা প্রয়োজন সে ততটুকু জায়গা নিয়ে দাঁড়িয়ে যাবে। এরপরে আরেকটা গোপন রহস্য হলো কিভাবে এই দিনের নাম লিখবেন, মানে স্যাটারডে সানডে মানডে এগুলো লিখবেন। দুটা, শুধুমাত্র দুইটা লিখবো, স্যাটারডে আর সানডে লিখবো, আর বাদ বাকিগুলো একটাও লিখতে হবে না, অটোমেটিকলি হয়ে যাবে। তো আমি স্যাটারডে সানডে লিখে নিচ্ছি। স্যাটারডে কিন্তু আমার লেখা শেষ, এখন লিখবো সানডে। স্যাটারডে সানডে লেখা শেষ আমার। এখন এই দুটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আগের মতোই যখন মাউসের লেফট বাটনটা প্লাস চিহ্নটা এরকম আসবে তখন মাউসের লেফট বাটন টেনে ধরে ছেড়ে দিতে হবে। দেখেন স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে সব কিন্তু সিরিয়াল ভাবে চলে আসছে। যখন শেষ হয়ে গেছে তখন আবার স্যাটারডে, ফ্রাইডে থেকে শেষ, তো শুক্রবারের শেষ, আবার শনিবার থেকে শুরু হয়েছে, এইভাবে লিখতে হয়। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এইখানেও কিছু ঘর আছে যা ঘরে জায়গা না হয়ে দাগের বা এই পাশে চলে আসছে। জাস্ট আগের মেথডে যখন প্লাস চিহ্নটা যখন আপনি একটি কলাম করতে যাবেন, বাড়াতে চাইবেন, যখন জায়গাটা বাড়াতে চাইবেন তখন শুধুমাত্র একটা, তখন আর কোনো সিলেক্ট করতে হবে না, তখন শুধুমাত্র যে কলামটা এটা তো লম্বা ভাবে যেটা খালি আছে সেটা তো কলাম, তখন শুধুমাত্র কলামের এই দাগের এই জায়গায় গিয়ে
জাস্ট মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন, জাস্ট দেখেন অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে কিন্তু। যাই হোক আমি আবারও স্যাটারডে সানডে দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি করবেন। স্যাটারডে লিখলাম, এখন লিখবো সানডে। স্যাটারডে সানডে লেখা কিন্তু আমার শেষ, এখন জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আগের মেথডে মাউসের লেফট বাটন টেনে ধরে ছেড়ে দিবেন, দেখেন হয়ে গেছে। এখন আপনাদের দেখাবো মাইক্রোসফট এক্সেল এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো আমি আগেই বলেছি আপনি মাইক্রোসফট এক্সেল থেকে আপনি ল্যাপটপ বা কম্পিউটার বা কোনো মোবাইল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কাজ করবেন যখন মাইক্রোসফট এক্সেল এর, তখন সেই অবস্থায় মোবাইল কম্পিউটার বা কোনো ল্যাপটপে কয়টা বাজে সেটা আনতে পারবেন। তাহলে যাই হোক কথা না বাড়িয়ে শুরু করা যাক, কিভাবে আপনি নিজের ল্যাপটপ বা কম্পিউটারের তারিখ বা টাইম বের করতে পারবেন। যাই হোক প্রথমত আমার একটি সেল সিলেক্ট করতে হবে, এরপরে সমান চিহ্নটা অবশ্যই দিতে হবে, তারপরে লিখতে হবে নাও নাও দিয়ে তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ দুইটাই দিতে হবে। দুইটা দেওয়ার পরে জাস্ট একটি ইন্টার ক্লিক করতে হবে। দেখেন আপনার কিন্তু অলরেডি চলে আসছে। এখন দেখেন আমার এটা 12 মাস চলে, প্রথমে মাস দিয়েছে এটা 2020 সাল এবং 19টা 2 বাজে, মানে 7টা 2 বাজে যখন ভিডিওটি করা হয়েছিল তখন সেম এটাই বেজেছিল। যাই হোক আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। প্রথমত সমান চিহ্ন অবশ্যই দিতে হবে, তারপরে নাও অবশ্যই দিতে হবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তারপরে ক্লোজ দুইটা দেওয়ার পরে এই দুটো মাঝখানে গিয়ে যাইতে হবে, যেটা দুটোর মাঝখানে নিয়ে গিয়ে এখন জাস্ট একটি ইন্টার ক্লিক করলে দেখেন চলে আসছে 12/2020 এবং 19টা 3 বাজে। দেখতে পাচ্ছেন আমার এই ঘড়ির কাঁটাটাও এখনো সেম আছে। সো এবার আপনাদের দেখাবো শুধুমাত্র তারিখ কিভাবে বের করতে হয়, সেম মেথডে সমান চিহ্ন দিতে হবে, এরপরে টুডে দিতে হবে, TODAY টুডে দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ দুটাই করতে হবে। করার পরে জাস্ট একটি ইন্টার ক্লিক করতে হবে। দেখেন আজকে কয় তারিখ, 12 মাস 2020, তাই না? সেম আছে। আমি আবার দেখিয়ে দিচ্ছি, সমান চিহ্ন দিতে হবে, তারপরে দিতে হবে টুডে, TODAY টুডে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ দুটাই করে জাস্ট একটি ইন্টার ক্লিক করে দিলেই দেখেন চলে আসছে। কিন্তু আমাদের কিন্তু তারিখ এবং সময় দুটাই বের করা শিখে গেলাম। এখন যদি আপনি বলেন আগের সিরিয়াল মতো আপনি যে জানুয়ারি ফেব্রুয়ারি যে আমি লিখেছিলাম এখানে, আপনি যদি রোজ যাই করতে চান তাও সম্ভব। আমি এখানে ফেব্রুয়ারি লিখে দিলাম। এখন আপনি কিভাবে করবেন রো হিসাবে, এখন শুধুমাত্র আপনি জানুয়ারিতে যাবেন, সেম মেথডে দুটা সিলেক্ট করবেন। দুটা সিলেক্ট করার পরে যখন মাউসের প্লাসটা এরকম আসবে তখন লেফট বাটন ক্লিক ধরে রো সোজা টেনে নিয়ে যাবেন। দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই সব চলে আসছে। কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর একটা বাড়তে হয়েছিল, আবার জানুয়ারি চলে আসছে। এরকম ভাবে বছরের নাম লেখাও সম্ভব এবং দিনের নামও লেখা সম্ভব। আমি এখানে স্যাটারডে দিয়েছি, এখানে সানডে দেবো, সানডে দিলাম। এখন এই দুইটা সেম মেথডেই সিলেক্ট করার পরে রো সোজা লেফট বাটন ক্লিক করে রো সোজা টেনে নিয়ে যাওয়ার পরে দেখেন সেম মেথডে চলে আসছে। কিভাবে একটি স্যালারি শিট তৈরি করবেন দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের উপর একটি স্যালারি শিট তৈরি করা রয়েছে। এইভাবে কিভাবে আমি স্যালারি শিট তৈরি করলাম সেই ডিটেইলসটা এখন দেখিয়ে দেব। যাই হোক প্রথমত আমাকে স্যালারি শিট লিখতে হবে, যেহেতু স্যালারি শিট তৈরি করব তাহলে আমাকে অবশ্যই স্যালারি শিট লিখতে হবে। আমি প্রথমত কিছু অংশ ফাঁকা করে নিলাম, ফাঁকা করার পরে এখানে লিখতে হবে স্যালারি শিট, তাহলে আমি লিখে নিলাম স্যালারি শিট। আমি কিন্তু লিখে নিয়েছি স্যালারি শিট। এরপরে দেখতে পাচ্ছেন এখানে রং করা রয়েছে। এখন বলতে পারেন এইভাবে রং করলেন কিভাবে, তাহলে আমি দেখিয়ে দেবো, ভিডিওর শেষে গিয়ে দেখিয়ে দেবো কিভাবে আমি এই কালারগুলো করেছি। যাই হোক তারপরে একটি কোম্পানিতে কতজন কর্মচারী রয়েছে তাদের নেম লিখতে হবে, এখানে নেম দিয়ে নিলাম। এরপরে লিখতে হবে কর্মচারীগুলা প্রতি মাসে কত টাকা বেতন পায়, মানে এখানে লিখতে হবে মান্থ স্যালারি লিখে নিলাম। এরপরে লিখতে হবে ইয়ারলি স্যালারি, মানে প্রতি মাসে 12 মাসে সে কত টাকা প্রতি বছরে আয় করে, প্রতি বছরে তার বেতন কত টাকা হয়ে থাকে। এরপরে লিখতে হবে ইয়ারলি স্যালারি লেখা শেষ কিন্তু। এরপরে লিখতে হবে ইনকাম ট্যাক্স,
মানে তাকে প্রতি বছরে কত টাকা ইনকাম ট্যাক্স দিতে হয় সেই হিসাবে আপনাকে লিখতে হবে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স আমি সাপোজ ধরে নিয়েছিলাম 20%, 20% ধরে নিয়েছিলাম, সেজন্য 20% দিয়ে নিলাম। এরপরে টোটাল ইনকাম ট্যাক্স বাদ দিয়ে কত পার্সেন্ট, কত টাকা অবশিষ্ট রয়, মানে নিট পে, নিট পে, ইনকাম ট্যাক্স বাদ দিয়ে অবশিষ্ট কত টাকা তার অবশিষ্ট থাকবে, সেটা হলো নিট পে। তাহলে প্রথমে লিখতে হবে কর্মচারীদের নেম, তারপরে লিখতে হবে মান্থ স্যালারি, এরপরে লিখতে হবে ইয়ারলি স্যালারি, এরপরে লিখতে হবে ইনকাম ট্যাক্স, এরপরে লিখতে হবে নিট পে, এরপরে দিতে হবে কর্মচারীদের নেম। এখানে সাপোজ দিলাম, ধরেন মেহেদি দিলাম, এরপরে দিব হাসান, এরপরে দিব কোরবান, এরপরে দিলাম সাগর, এরপরে দিব সৌরভ, এরপরে দিলাম খান। এখানে দেখেন 6টি নেম রয়েছে, মানে সাপোজ আমি একটি কোম্পানিতে 6 জনই সাপোজ ধরে নিলাম। এগুলো তৈরি করতে পারেন যারা বড় ব্যবসায়িক রয়েছেন, যাদের দোকানে অনেকগুলো কর্মচারী রয়েছে, তারাও স্যালারি শিট তৈরি করতে পারবেন। তো এখন দিলাম সাপোজ, ধরেন এখানে যেহেতু দেওয়া রয়েছে, আমি যেহেতু বলেছি সেম বানিয়ে দেখাবো, তাহলে এখানে অবশ্যই দেওয়া রয়েছে 30,000, এখানে অবশ্যই দিতে হবে 30,000। 30,000 আমি দিয়ে নিচ্ছি, 30,000 দিয়ে নিলাম। এরপর রয়েছে 28,000, এরপর রয়েছে 25,000, এরপর রয়েছে 20,000, এরপর আর নেই, আমি দুটো নাম এক্সট্রা দিয়েছি, এখন এখানে বসিয়ে নিচ্ছি। এরপরে দিলাম সাপোজ ধরেন 15,000, এরপরে দিলাম 14,000। এখন আমার কিন্তু মান্থ স্যালারি দেওয়া শেষ, মানে মাসিক বেতনটা দেওয়া শেষ। এখন হিসাব করতে হবে এরা প্রতি বছরে কত টাকা ইনকাম করে। এখন প্রতি বছরে ইনকাম করতে হলে একটি ক্যালকুলেশন অবশ্যই করতে 12 মাসে 1 বছর, তাহলে অবশ্যই কি করতে হবে বুঝতে পারছেন। যারা একটু ট্যালেন্ট আছেন তারা অবশ্যই বুঝে গেছেন অলরেডি, আর যারা বোঝেননি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এবং যাদের বুঝতে প্রবলেম হচ্ছে তাদেরকেও বুঝিয়ে দিচ্ছি, নো প্রবলেম। এখানে অবশ্যই যেহেতু প্রতি বছরে 12 মাস, তাই না? তাহলে ইয়ারলি স্যালারি বের করতে হলে অবশ্যই এই 30,000 এর সাথে 12 মাসকে গুণ করলে ইয়ারলি স্যালারি বের হয়ে যাবে। মানে প্রতি মাসে সে ইনকাম করছে 30,000 টাকা। এখন বের করব সে প্রতি বছরে, একটি বছরে কত টাকা সে ইনকাম করলো। এখন তাহলে প্রথমে সূত্র করার ক্ষেত্রে প্রথমেই দেখি ব্যবহার করতে হয়, আমি আগের ভিডিও গুলোতে দেখিয়ে এসেছি। যদি আমার আগের ভিডিও গুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন, কারণ মাইক্রোসফট এক্সেলে আরো সহজ পদ্ধতিগুলো আগের ভিডিওগুলোতে দেখানো রয়েছে। আর যদি আপনি আগের ভিডিওগুলো খুঁজে না পান তাহলে আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওইখান থেকে দেখে নেবেন। তাও যদি না খুঁজে পান তাহলে আমার ভিডিওর নিচে দেখবেন এ টু জেড টিপস প্রো নামে একটি লোগো রয়েছে, ক্লিক করবেন, অলরেডি আমার চ্যানেলের মধ্যে নিয়ে যাবে। এরপরে দেখবেন পাশে থাকা একটি ভিডিও নামে অপশন রয়েছে, ভিডিওতে ঢুকবেন, দেখবেন ওইখানে আমার টোটাল অপশন দেওয়া রয়েছে। তো অঙ্ক করার ক্ষেত্রে প্রথমত কি দিতে হয় তাহলে আমি আগের ভিডিওতে দেখিয়েছি, এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি জাস্ট একটু জুম করে নিচ্ছি আপনাদের বোঝার ভালো ক্ষেত্রে আমি একটু হালকা জুম করে নিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন জুম মাইনাস, এই যে প্লাস, এই প্লাসের দিকে দিলে জুম হবে, মাইনাসের দিকে দিলে জুম আউট হবে। আবার কন্ট্রোল ধরে মাউসের হুইলটা ঘোরালে জুম ইন জুম আউট হবে। জাস্ট আমি একটু জুম করে নিলাম আপনাদের বোঝার ক্ষেত্রে। এখন অঙ্ক করার ক্ষেত্রে সাধারণত প্রথমে সমান দিতে হয়, এরপরে আপনি কোন সংখ্যাটা ক্যালকুলেশন করবেন সেই সেলটাকে সিলেক্ট করতে হবে, অবশ্যই সেই সেলটাকে সিলেক্ট করতে হবে। আমি এই 30,000 কে সিলেক্ট করব, তাহলে অবশ্যই 30,000 এর উপর ক্লিক করবেন। দেখেন এখানে অটোমেটিকলি সেল নম্বরের এইটা শো করছে। এখানে দেখেন রোতে আছে 18 আর কলামে রয়েছে দেখেন জি, এখানে G18 দেখেন, এটা এখানকার যেখানে রয়েছে যে সেল নম্বর রয়েছে সেই সেল নম্বরটি শো করছে। এখন জাস্ট একটি গুণন চিহ্ন দিতে হবে, গুণন চিহ্ন দিয়ে 12 দিয়ে গুণ করে ইন্টার ক্লিক করলে দেখেন সে প্রতি বছরে কত টাকা ইনকাম করে, অবশিষ্ট চলে আসছে। তো একটি অঙ্ক করার পরে, এটি হলো খুবই মজাদার বিষয়, মাইক্রোসফট এক্সেলে একটি অঙ্ক করার পরে হুবহুব যদি আপনি একই রকম যদি অঙ্ক করতে চান তাহলে দ্বিতীয়টা করা লাগবে না, অটোমেটিকলি হয়ে যাবে। সেটা হলো আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটা মাত্র অঙ্ক করেছি, কিন্তু তারপরে এইখানে দেখতে পাচ্ছেন এই চতুর্ভুজ আকারে একটি চিহ্ন রয়েছে, এখানে জাস্ট
এখানে মাউসটি নিবেন, দেখবেন যখন কালো দাগ হবে, কালো প্লাস হবে, তখন জাস্ট টেনে নিয়ে ছেড়ে দিবেন, হয়ে যাবে। দেখেন অলরেডি হয়ে গেছে। যাই হোক, এটা হলো শর্টকাট পদ্ধতি। আমি আপনাদের বোঝার ক্ষেত্রে আরেকটা অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমত অঙ্ক করার সময় সমান দিতে হবে। সমান দেওয়ার পরে এরপরে সেল নং সিলেক্ট করতে হবে। সেল নং সিলেক্ট করার পরে গুণন চিহ্ন দিতে হবে। গুণন চিহ্ন সাধারণত কম্পিউটার কিন্তু গুণন চিহ্ন আপনি খাতা কলমে যেভাবে লিখে থাকেন সেই গুণন চিহ্ন কিন্তু কম্পিউটার বোঝে না। কম্পিউটার বোঝে গুণন চিহ্ন, স্টার চিহ্নকে গুণন চিহ্ন হিসেবে বোঝে। তাহলে এরপর 12 দিয়ে গুণন করব আমরা, তারপর ইন্টার ক্লিক করলে হয়ে গেছে। দেখেন এরপরে আমরা আগের নিয়মেই জাস্ট যেভাবে শর্টকাট দেখিয়ে দিলাম, শর্টকাট পদ্ধতি ইউজ করলে আর কি তাড়াতাড়ি হয়, চালু হয়ে যায়, সেজন্য সাধারণত সবাই শর্টকাট পদ্ধতি ইউজ করে থাকে। তাহলে দেখিয়ে দিলাম কিভাবে আপনি মান্থ স্যালারি থেকে ইয়ারলি স্যালারি বের করবেন, মান্থ স্যালারি থেকে ইয়ারলি স্যালারি কিভাবে আনবেন আর কি। এরপরে দেখাবো ইয়ারলি স্যালারি থেকে ইনকাম ট্যাক্স কিভাবে বাদ দিবেন। প্রথমত বলে দিয়েছি অঙ্ক করার সময় অবশ্যই সমান সমান দিয়ে নিতে হবে। এখন আমি বাদ দেব ইয়ারলি স্যালারি থেকে ইনকাম ট্যাক্স বাদ দেব। ইয়ারলি স্যালারিকে সিলেক্ট করতে হবে, ইয়ারলি স্যালারির সেলটাকে সিলেক্ট করতে হবে। এরপরে গুণন চিহ্ন দিতে হবে, গুণন চিহ্ন দিয়ে 20% আমি ইনকাম ট্যাক্স দিয়ে থাকি, সেজন্য 20% দিতে হবে। 20% দিয়ে জাস্ট ইন্টার ক্লিক করলে আমাদের ইনকাম ট্যাক্স প্রতি বছর দিতে হয় যা তা চলে আসবে। এরপরে বোঝার ক্ষেত্রে আপনাদের আমি আরেকটা অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে সমান দিতে হবে, এরপরে সেল নংটাকে সিলেক্ট করতে হবে, যে সেলের সাথে আপনি বাদ দিবেন সেই সেল নংকে সিলেক্ট করবেন, এরপরে গুণন চিহ্ন দিবেন, এরপরে 20% দিয়ে নেবেন। 20% যেহেতু আমাদের ইনকাম ট্যাক্স অবশ্যই 20% দিতে হবে। যদি 10% দেওয়া থাকতো তাহলে 10% দিতে হতো, যদি 5% দেওয়া থাকতো তাহলে 5% দিতে হতো। দেওয়ার পরে ইন্টার ক্লিক করবেন, হয়ে যাবে। শর্টকাট পদ্ধতিতে দেখিয়ে দিলাম, যখন প্লাস চিহ্নটি এরকম আসবে তখন টেনে ধরে ছেড়ে দিবেন, শর্টকাট পদ্ধতিতে হয়ে যাবে। এরপর আপনাদের লাস্ট রাউন্ডটি দেখিয়ে দেব কিভাবে নেট প্রে মানে ইনকাম ট্যাক্স থেকে ইয়ারলি স্যালারি বাদ দিয়ে নেট প্রে অবশিষ্ট কি থাকে। এখন নেট প্রে বের করতে হলে ইয়ারলি স্যালারি থেকে ইনকাম ট্যাক্স বাদ দিতে হবে। বাদ দিতে হলে অবশ্যই কি করতে হবে আপনারা বুঝে গেছেন অলরেডি। বাদ দিতে হলে অবশ্যই মাইনাস করতে হবে। তাহলে অঙ্ক করার ক্ষেত্রে প্রথমত সমান দিয়ে নিতে হবে, তারপর সেল নংকে সিলেক্ট করতে হবে। সাধারণত মজাদার বিষয় হলো এইখানে ক্যালকুলেশন করার সময় লেখালেখি আমরা খাতা কলমে লিখি, সংখ্যা লিখি, এখানে সংখ্যা লিখতে হয় না, জাস্ট সেল নং সিলেক্ট করে দিলে হয়ে যায়। এটা হলো খুবই মজাদার বিষয়। মাইনাস এখানে যেহেতু আমরা মাইনাস করব তাহলে মাইনাস চিহ্ন দিয়ে নেব, তারপর এই সেল নং সিলেক্ট করে জাস্ট একটি ইন্টার ক্লিক করব। আমাদের দেখেন উপরে যা ছিল নিচে সেম আকারেই চলে আসছে। তাহলে বোঝার ক্ষেত্রে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে সমান দিয়ে সেল নং সিলেক্ট করতে হবে, তারপরে মাইনাস দিতে হবে, তারপর বিপরীত সেল নং সিলেক্ট করতে হবে, তারপরে ইন্টার দিয়ে দিলেই বের হয়ে যাবে। যেটা বের করতে চাইছেন সেটাই বের হয়েছে। যাই হোক, তাহলে শর্টকাট পদ্ধতিটা দেখিয়ে দিলাম কিভাবে। দেখতে পারেন এটা হলো আমাদের স্যালারি শিট। কিভাবে স্যালারি শিট তৈরি করতে হয়। মজুরি শিট তৈরি করতে হলে প্রথমে কি করতে হবে, আগে জানতে হবে প্রতিদিন ফিক্সড নির্ধারিত কত ঘন্টা কাজ করতে হবে, কাজ করার পরে এবং কত ঘন্টা ওভারটাইম করতে হবে, এবং ফিক্সড 8 ঘন্টা, 7 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা এই ফিক্সড রেটে নির্ধারিত ঘন্টার কত টাকা মজুরি, আর ওভারটাইম কত করে, ওভারটাইম কত ঘন্টা মজুরি, টোটাল জেনে মজুরি শিটটি তৈরি করতে হয়। আর যদি দুটোর একটা না জানেন তাহলে মজুরি শিট তৈরি করা সম্ভব নয়। যাই হোক, প্রথমে মজুরি শিট তৈরি করতে হলে তাহলে পরিচিত হয়ে আসছে কত ঘন্টা আমাদের প্রতিদিন কাজ করতে হবে, প্রতিদিনের ফিক্সড রেট, আর কত ঘন্টা করে ওভারটাইমে কত টাকা করে দিবে, তাহলে পরিচয় হয়ে আসি। এখানে দেখতে পাচ্ছেন প্রতিদিন 8 ঘন্টা কাজ নির্ধারিত, মানে 8 ঘন্টা কাজ নির্ধারিত করতেই হবে। 8 ঘন্টার মজুরি 200 টাকা। প্রতিদিন 8 ঘন্টা কাজ করলে তার মজুরি দিবে 200 টাকা। আর কেউ যদি ইচ্ছা করলে ওভারটাইম করতে পারবে প্রতিদিন, তাকে প্রতি ঘন্টায় সে প্রতিদিন 60 টাকা করে, প্রতি ঘন্টায় 60 টাকা করে পাবে। সে যদি ওভারটাইম করতে চায় তাহলে প্রতিদিন সে প্রতি ঘন্টায় সে 60 টাকা করে পাবে। মানে যদি আপনি 1 ঘন্টা কাজ করেন ওভারটাইমে, ফিক্সড নির্ধারিত ঘন্টা কাজ করার পরে যদি আপনি এক্সট্রা 1 ঘন্টা কাজ করেন তাহলে ওই 1 ঘন্টার জন্য আপনি 60 টাকা পাবেন। আর যদি 2 ঘন্টা কাজ করেন তাহলে
120 টাকা পাবেন। আর যদি 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা এভাবে যত কাজ করবেন তত আপনার বিলটা বাড়বে আর কি, পেমেন্টটা বাড়বে। তাহলে দেখলেন প্রতিদিন নির্ধারিত 8 ঘন্টা করে কাজ করতেই হবে। 8 ঘন্টার পরে এবং আপনি যতক্ষণ ওভারটাইম করতে পারেন ততক্ষণ করবেন। প্রতিদিন নির্ধারিত 8 ঘন্টার জন্য 200 টাকা ফি দেওয়া হবে এবং প্রতি ঘন্টা ওভারটাইমের জন্য 60 টাকা ফি দেওয়া হবে। তাহলে যাই হোক, মজুরি শিটটি তৈরি করার কাজটি শুরু করে দিলাম। প্রথমত আপনাদের লিখতে হবে পেমেন্ট স্যালারি কিংবা মজুরি শিটও লিখতে পারেন। দুটোর একটা যেকোনো একটা লিখলেই হবে। এরপর দিতে হবে নেম, মানে আপনার কোম্পানিতে কতজন কাজ করছে সেটা তো জানি না, সেই জন্য নেম দিয়ে প্রত্যেকজনের নাম লিখতে হবে, কার কত ঘন্টা ওভারটাইম হলো এটা হিসাব করার জন্য একটু সুবিধা হবে যদি আপনি নেম দিয়ে কাজ করেন। প্রথমে নেম লিখবেন, তারপরে ওয়ার্কিং মানে আপনি প্রতিদিন কত ঘন্টা কাজ করলেন সেই টাইমটা দিতে হবে। 14 ঘন্টা করতে পারেন, 12 ঘন্টা করতে পারেন, 8 ঘন্টা করতে পারেন, 11 ঘন্টা করতে পারেন এবং 15 ঘন্টা করতে পারেন। যে যে কয় ঘন্টা কাজ করবেন সেই কয় ঘন্টা এখানে দিতে হবে। এরপরে লিখবেন ওভারটাইম বের করা যাবে প্রতিদিন কত ঘন্টা করে কাজ করছেন, একদিন কয় ঘন্টা কাজ করেন। যদি 14 ঘন্টা কাজ করেন সেটা বের করতে হবে ওভারটাইমের উপর নির্ভর করে, আমি দেখিয়ে দিচ্ছি একটু পরেই। এরপরে লিখবেন পেমেন্ট, অবশেষে সে প্রতিদিন কত ঘন্টা কাজ করলো ওভারটাইম সহ তার পেমেন্টটা কি রকম আসবে সব সহ কাজটি করতে হবে, সব সহ পেমেন্টটি বের করতে হবে। যাই হোক, তাহলে শুরু করা যাক। আমি প্রথমে দিয়েছিলাম 14, মানে সে মেহেদি, এমডি মেহেদি, এখানে দেখেন আমি নামও লিখে দিয়েছি। এমডি মেহেদি প্রথম দিন কাজ করছে 14 ঘন্টা। এরপরে রাতুল কাজ করছে প্রথম দিন 12 ঘন্টা। এরপরে সৌরভ কাজ করছে 11 ঘন্টা, সুমন কাজ করছে 11 ঘন্টা, সৌরভ কাজ করছে 8 ঘন্টা, তুষার কাজ করছে 13 ঘন্টা, রানা কাজ করছে 14 ঘন্টা, সাগর কাজ করছে 16 ঘন্টা, কোরবান কাজ করছে 12 ঘন্টা, মেহেদি কাজ করছে 9 ঘন্টা, রাতুল কাজ করছে 8 ঘন্টা, সৌরভ কাজ করছে 8 ঘন্টা, সুমন কাজ করছে 10 ঘন্টা, তুষার কাজ করছে 11 ঘন্টা, রানা কাজ করছে 15 ঘন্টা, সাগর কাজ করছে 16 ঘন্টা, তারপর কোরবান কাজ করছে 14 ঘন্টা। এরকম অনেকে আছে, যাই হোক প্রত্যেকজনের নাম বলা সম্ভব নয়। এখন আমি ওভারটাইমটা কিভাবে বের করব দেখিয়ে দিচ্ছি আপনাদের। ওভারটাইমটা কিভাবে বের করব, প্রথমত অঙ্ক করার সময় কি করতে হয় যদি কেউ না জেনে থাকেন তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন, কারণ সেখানে খুব ভালোভাবে দেওয়া আছে কিভাবে অঙ্ক করার সময় কি কি ইউজ করতে হয়। যদি আগের ভিডিওটি খুঁজে না পান তাহলে আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নেবেন। এটাকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত অঙ্ক করার সময় সমান দিতে হয়, এরপরে আপনি অঙ্ক করবেন কোনটার সাথে, যে সেল নম্বরের সাথে করবেন, যে সংখ্যার সাথে করবেন সেই সংখ্যার উপর ক্লিক করবেন, এখানে সেল নম্বর শো করবে E7, মানে এটা আছে E7 এ রয়েছে। এরপরে আমার প্রতিদিন নির্ধারিত ছিল কত ঘন্টা, 8 ঘন্টা। 14 ঘন্টার থেকে 8 ঘন্টা মাইনাস করে দিলে, প্রতিদিনের 14 ঘন্টা থেকে 8 ঘন্টা মাইনাস করে ইন্টার ক্লিক করলে 6 ঘন্টা, সে ওভারটাইম করছে 6 ঘন্টা। এখন আপনার যদি কোনো বোঝায় প্রবলেম হয় তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি আবার পুনরায়, একদম সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেবো। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। মানে 14 ঘন্টা থেকে আপনার পার্মানেন্টলি নির্ধারিত ঘন্টা ছিল কত, 8 ঘন্টা। 14 ঘন্টা থেকে তাহলে 8 ঘন্টা বাদ দিতে হবে, তারপরে বেরিয়ে আসবে কত ঘন্টা ওভারটাইম করা হয়েছে। তাহলে প্রথমে আমি 14 দেওয়াই আছে, সমান দিয়ে সেল নং সিলেক্ট করলে এখানে E7 মানে দেখেন এখানে ই নম্বর কলামে আছে আর রোত আছে 7 এ, E7 শো করছে। এখন এটা থেকে 8 ঘন্টা মাইনাস করে দিলে বের হয়ে আসবে ওভারটাইম কত ঘন্টা করেছি। দেখেন এখানে ওভারটাইম 6 ঘন্টা করেছি। যাই হোক, আপনি যদি বুঝে না থাকেন তাহলে আমি আরেকটা অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে সমান দিতে হবে, এরপরে সেল নং সিলেক্ট করতে হবে, এরপরে মাইনাস 8 দিবেন, মানে 8 ঘন্টা আমার নির্ধারিত প্রতিদিন কাজ করতেই হবে। 8 দিয়ে ইন্টার ক্লিক করলে আপনি রাতুল কাজ করেছে প্রথম দিনে 4 ঘন্টা ওভারটাইম করেছে। এই সহজ পদ্ধতিতে ওভারটাইম বের করতে পারবেন। এখন আপনাদের আগের ভিডিওতে বলছিলাম প্রথম অঙ্কটি করলে মাইক্রোসফট এক্সেলে সাধারণত দ্বিতীয় অঙ্কটি আর করতে হয় না। প্রথমে যখন এই কর্নারে নিয়ে আসবেন, যখন প্লাস চিহ্নটি কালো কালার হবে তখন টেনে ধরে ছেড়ে দিবেন, অঙ্ক অটোমেটিকলি অঙ্ক করে নেবে। এখন কে কয় ঘন্টা ওভারটাইম করেছে দেখেন সব কয় ঘন্টা বের হয়ে আসছে, যে কয় ঘন্টা ওভারটাইম করছে সব কয় ঘন্টায় বের হয়ে আসছে। এখন মেন পয়েন্ট হলো আপনার ওভারটাইম সহ আপনার প্রতিদিনের মজুরি, প্রতিদিনের 200 টাকা করে 8 ঘন্টায় যে 200 টাকা করে মজুরি দিতে চেয়েছিল সেই টাকা সহ এবং ওভারটাইমের টাকা সহ কিভাবে একসঙ্গে বের করবেন সেই পর্যায়টাই আমি দেখিয়ে দেবো।
এটা আমি সাধারণত বের করছিলাম আগে। কোন পদ্ধতিতে বের করছি দেখেন। প্রথমত সমান দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিয়ে ওভারটাইম সেলটাকে সিলেক্ট করতে হবে। ওভারটাইমটি আগে দিতে হবে এবং প্রতি ঘন্টা ওভারটাইম কত, যেহেতু এখানে 6 ঘন্টা হয়েছে 60 টাকা ঘন্টা ছিল, সেজন্য 60 দিয়ে গুণন করতে হবে। 60 দিয়ে গুণন করে গুণন চিহ্ন দিয়ে 60 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পরে প্লাস দিয়ে আপনার প্রতি নির্ধারিত ঘন্টা ছিল 8 ঘন্টায় 200 টাকা মজুরি দিবে। তাহলে এইখানে আপনি 200 প্লাস দিয়ে 200 দিয়ে ইন্টার ক্লিক করলে আপনার মজুরিটা পেমেন্টটা বের হয়ে আসবে। যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বের করেছিলাম। প্রথমত সমান দিতে হবে, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এরপরে ওভারটাইম সিলেক্ট করতে হবে। ওভারটাইম সিলেক্ট করার পরে গুণন চিহ্ন দিতে হবে। আমাদের আশকারা ছিল প্রতি ঘন্টায় 60 টাকা করে দিবে। তাহলে এখানে যেহেতু 6 ঘন্টা হয়েছে, তাহলে 6 এর 60 দিয়ে গুণন করলে কত টাকা হবে সেটা বের হয়ে আসবে। তাহলে আমি এখানে 60 দিলাম। এখন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব। এখন আমাদের প্রথমে নির্ধারিত ঘন্টা ছিল 8 ঘন্টা। 8 ঘন্টায় মজুরি দেওয়ার কথা ছিল 200 টাকা। তাহলে এখানে প্লাস চিহ্ন দিতে হবে। প্লাস চিহ্ন দিয়ে এখন 200 দিতে হবে। প্লাস চিহ্ন দিয়ে 200 দিয়ে ইন্টার ক্লিক করলে দেখেন এখানে 560 টাকা চলে আসছে। 560 টাকা চলে আসছে। যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আমি আরেকটা বুঝিয়ে দিচ্ছি। এরপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিতে হবে। এরপরে ওভারটাইমটাকে সিলেক্ট করতে হবে। ওভারটাইম সেলকে ক্লিক করলে এখানে F8 দেখেন, কলামে আছে F এ আর রোতে আছে 8 এ। এখানে কিন্তু নম্বর সেল নম্বর সিলেক্ট হয়েছে। এরপরে গুণন করতে হবে কত সাথে 60 এর সাথে, যেহেতু 60 টাকা ঘন্টা, গুণন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিতে হবে। ক্লোজ দেওয়ার পরে এখন আমাদের নির্ধারিত ঘন্টা ছিল 8 ঘন্টার মজুরি দিবে 200 টাকা। এখন গুণন করে তার সাথে প্লাস করলে চলে আসবে। ভালোভাবে চিন্তা ভাবনা করবেন, দেখবেন আপনি অটোমেটিকলি বুঝে যাবেন। এখন 200 টাকা দিয়ে ইন্টার ক্লিক করলে দেখেন এ কাজ করছে 440 টাকা আর এই কাজ করছে 560 টাকা। আর মাইক্রোসফট এক্সেল সাধারণত একটি অঙ্ক করার পরে দ্বিতীয়টি অঙ্ক করা লাগে না। আমি আগের ভিডিওতেও বলেছি এবং এই ভিডিওতেও প্রথমে বলে দিয়েছি। যাই হোক আমি এটাকে টেনে ধরে ছেড়ে দিলাম। কে কত টাকা কাজ করেছে সব দেখেন বের হয়ে আসছে, সব বের হয়ে আসছে। তো কার কোম্পানিতে কতজন কাজ করে, কত ওভারটাইম করে, তাহলে সহজ পদ্ধতিতে বুঝিয়ে দিলাম কিভাবে একটি মজুরি শীট তৈরি করতে হয়, মানে পেমেন্ট শীট তৈরি করতে হয়। এখন দেখেন কে কত টাকা পেমেন্ট পাবে সব হিসাব কিন্তু এখানে করা হয়ে গেছে। আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন পুরোটাই করা হয়েছে। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, পুরোটাই করা হয়েছে। এইখানে যে নিয়ম বলা ছিল সেই নিয়ম অনুযায়ী করা হয়েছে। আপনাদের সূত্রটাকে কিন্তু মুখস্থ রাখতে হবে। দেখেন আবারও দেখিয়ে দিলাম সূত্রটাকে প্রয়োজন হলে একটি খাতায় লিখে রাখবেন এবং আমার কথার সঙ্গে মিলিয়ে কাজ করবেন, তাহলে খুব দ্রুত আপনারা শিখে যাবেন। আপনার মিটারে কয় ইউনিট উঠেছে এবং কত টাকা ইউনিট, এটি নিজের মিটারের ইউনিট হিসাব করে নিজে কত টাকা বিল এসেছে এটা হিসাব করতে পারবেন আজকের ভিডিও দেখলে। সাধারণত অফিসিয়াল কাজে কিভাবে বিদ্যুৎ বিল তৈরি করতে হয় এটা শেখা খুবই জরুরি, কারণ বিভিন্ন জায়গায় জব করতে হলে এগুলো পরীক্ষায় দিয়ে থাকে। কিভাবে বিদ্যুৎ বিল তৈরি করতে হয়, কিভাবে ওয়াটার বিল তৈরি করতে হয়, মানে পানির বিল তৈরি করতে হয়। বিদ্যুৎ বিল আর পানির বিল, ওয়াটার বিল তৈরি করা একদম সহজ। বিদ্যুৎ বিল যেরকম ভাবে তৈরি করবেন ওয়াটার বিলও সেম ভাবে তৈরি করতে পারবেন, একই নিয়মে করতে হয়। যাই হোক আজকে আপনাদের দেখাবো বিদ্যুৎ বিল কিভাবে তৈরি করতে হয়। সাধারণত বিদ্যুৎ বিল তৈরি করতে হলে প্রথমত নিজের মিটার কয়টি মিটার আছে সে মিটার নং গুলো দিতে হবে। দেখেন আমি এখানে মিটার নং গুলো দিয়ে দিয়েছি। 1 থেকে 12টি মিটার রয়েছে এখানে। সাপোজ দেখানোর জন্য আমি 12টি মিটার দিয়েছি মিটার নং। এরপরে 12টি মিটার কার নামে রয়েছে সে নামগুলোও দিয়ে দিয়েছি এবং কোন মিটারে কত ইউনিট উঠেছে সেই ইউনিট গুলো দিয়ে দিয়েছি। এখন বের করতে হবে, যেটা মেন পয়েন্ট হলো সেটা হলো অ্যামাউন্ট কিভাবে বের করতে হয়, মানে এই 150 ইউনিটে কত টাকা বিল আসবে সেটা বের করে দেখাবো। আবার এখন মনে করতে পারেন এইগুলো কিভাবে দিলাম। যারা মাইক্রোসফট এক্সেলে কাজ করেছেন শিখেছেন তারা খুব সহজেই দিতে পারবেন এগুলো। প্রথমে বিদ্যুৎ বিল দিয়ে নিবেন উপরে, তারপরে মিটার নং এখানে লিখে নিবেন, তারপর নেম দিবেন, তারপর ইউনিট দিবেন, তারপর অ্যামাউন্ট দিবেন। অ্যামাউন্ট দেওয়ার পরে এরপরে মিটার নং 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে দিয়ে নিবেন। এরপরে যার নাম আছে মিটারে, যার নাম আছে তাদের নাম দিয়ে দিবেন। কত ইউনিট বিল উঠেছে যার মিটারে সেই ইউনিট গুলো দিয়ে দিবেন। এরপরে যেটা বের করতে হবে সেটা হলো অ্যামাউন্ট একটি সূত্রের মাধ্যমে বের করতে হবে। সূত্রটি একটু হালকা একটু কঠিন আছে, নো প্রবলেম, তবুও সহজ রয়েছে। তো আমি দেখিয়ে দেবো কিভাবে বিদ্যুৎ বিল তৈরি করতে হয়, সূত্রটি সহ আপনাদের লিখে দেখিয়ে দেবো। প্রথমত সূত্র অঙ্ক করার ক্ষেত্রে কি ইউজ করতে হয় সাধারণত আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। প্রথমত
আপনারা অঙ্ক করার ক্ষেত্রে কি দিয়ে থাকেন অবশ্যই জানেন, তবু আমি আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমত এই সেলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে প্রথমত অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই সমান দিতে হয়, সমান দিবেন। এরপরে দিতে হবে ইফ দিয়ে নিলাম। আমাদের কিন্তু ইফ দেওয়া শেষ। এরপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট ওপেন দেওয়ার পরে এই সেল নংকে সিলেক্ট করতে হবে। এই 150 সেল নংকে যে ইউনিট আপনি অঙ্ক করবেন সেই ইউনিটটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে গ্রেটার দেন চিহ্ন দিতে হবে। গ্রেটার দেন চিহ্নটা দিয়ে দিলাম। এরপরে দিতে হবে সমান, আবার সমান চিহ্ন দিতে হবে। সূত্রটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে, কারণ এই সূত্র মুখস্থ না থাকলে আপনি যেখানে সেখানে বিদ্যুৎ বিল তৈরি করতে পারবেন না। যাই হোক, সমান দিয়ে দেওয়ার পরে এরপরে আপনার মিটারে কত টাকা, মানে ধরেন 150 টাকা, 100 টাকা কিংবা 50 টাকা কিংবা 300 টাকা, এর মধ্যে থাকলে কয় টাকা ইউনিট, কত করে ইউনিট ধরা হবে। মানে এখানে সাপোজ দিলাম 250 টাকা। 250 টাকা দেওয়ার পরে 250 দিয়ে একটি কমা চিহ্ন দিবেন। দেওয়ার পর আবার সেল নং সিলেক্ট করবেন। সেল নং সিলেক্ট করার পরে এখন সেল নং সিলেক্ট করলাম কারণ এটার সাথে যে কয় টাকা ইউনিট, এই কয় টাকার মধ্যে এই কয় টাকা উঠলে ইউনিট ধরা হবে কত করে ইউনিট। 5 টাকা ইউনিট ধরতে পারেন, 2 টাকা ইউনিট ধরতে পারেন, 3 টাকা ইউনিট ধরতে পারেন, 1.5 টাকা ইউনিট ধরতে পারেন, 2.5 টাকা ইউনিট ধরতে পারেন। মানে অফিসিয়ালি একটা রেট আছে, সেই রেট অনুযায়ী আপনারা ধরবেন। আমি সাপোজ একটি রেট দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন সেল নং এর সাথে কয় টাকা ইউনিট, কত করে ইউনিট ধরবেন সেই ইউনিটটাকে গুণন করতে হবে। দেখো আমি গুণন চিহ্ন দিয়ে দিলাম। এরপরে ইউনিট এখানে আমি ধরলাম সাপোজ 2.5 করে ধরলাম। আমি এই কয় টাকা বিল উঠলে 2.5 টাকা ইউনিট পড়বে। তাহলে এখন প্রথম সূত্র কিন্তু শেষ। এরপরে কমা দিয়ে নেবেন। এরপর একটি কমা চিহ্ন দিয়ে নেবেন। তারপর আবার সেম মেথডে আবার সূত্রটি লিখতে হবে। কারণ একই মিটারে যদি 150 ইউনিট ওঠে তাহলে নিচের গুলাতে তো 150 ইউনিট উঠবে না। সেজন্য আবার কয়টি বিভক্ত এই সূত্র ইউজ করতে হবে আমি দেখে বলে দিচ্ছি। চারটি সূত্র ইউজ করতে হবে। একই সূত্র, খালি ওইটা এই ইউনিটের পরিমাণটা আর এই কত করে ইউনিট ধরবেন এটা চেঞ্জ হবে। যাই হোক আমি আবার দেখিয়ে দিচ্ছি। শুধুমাত্র এখানে হবে না, সমান চিহ্নটি হবে না, আগের মতোই ইফ দিয়ে নিতে হবে। ইফটা দিয়ে নিলাম। এরপর দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট ওপেন। দেওয়ার পরে এরপর আবার সেল নংটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে গ্রেটার দেন আবার দিতে হবে। গ্রেটার দেনটা দিয়ে নিচ্ছি। গ্রেটার দেন দিয়ে নিলাম। এরপরে সমান চিহ্ন আবার দিতে হবে। সমান চিহ্ন মানে সেম সূত্র, শুধু অ্যামাউন্টটা পরিবর্তন হবে। এরপর 250 জায়গায় আমরা দিলাম ধরেন 400। 250 তখন 250 দিয়েছিলাম, এখন দেই 450, তাহলে একটা মিলবে। এরপরে আবার আগের মতোই কমা দিয়ে নিলাম। কমা দেওয়ার পরে আবার সেল নংকে সিলেক্ট করতে হবে, কারণ এখন গুণন করার ক্ষেত্রে সেল নং অবশ্যই সিলেক্ট করতে হবে। এখন গুণন চিহ্ন দিতে হবে। 450 ইউনিট উঠলে পারে কত করে ইউনিট ধরা যায়। এইখানে দিলাম ধরেন 3.5 ইউনিট করে, 3.5 টাকা ইউনিট ধরলাম। তাহলে 450 দিয়ে গুণ করলে বের হয়ে আসবে 3.5 টাকা। 3.5 টাকা ধরলাম। এরপরে আবার কমা চিহ্ন দিতে হবে। কমা চিহ্ন দেওয়ার পরে আবার সেই নিয়মে আরেকটা সূত্র ইউজ করতে, সেম সূত্রগুলো, শুধু ইউনিট আর টাকার পরিমাণটা অন্যরকম হবে। এরপরে আবার ইফ দিয়ে নিচ্ছি। এরপরে আবার ইফ দিয়ে নিতে হবে। এরপর আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন দেওয়ার পরে আবার সেল নং সিলেক্ট করতে হবে। সেল নং সিলেক্ট করার পরে আবার গ্রেটার দেন সমান দিয়ে এরপর আবার এখানে 450 দেওয়া আছে, এখানে দিলাম ধরেন 550 দেওয়ার পরে এখানে আবার কমা দিয়ে নিলাম। কমা দেওয়ার পরে আবার সেল নংকে সিলেক্ট করলাম। সেল নং সিলেক্ট করার পরে এখন আবার গুণন চিহ্ন দিতে হবে। গুণন চিহ্ন দেওয়ার পরে এখন এইখানে কত করে ধরা যায়, কত টাকা ইউনিট ধরা যায়, ওইখানে ধরছিলাম, এখানে ধরেন দিলাম 4.5 টাকা, 4.5 টাকা করে দিলাম। এরপর আবার কমা চিহ্নটি দিতে হবে। কমা চিহ্নটি দেওয়ার পরে আবার সেম মেথডে আবার ইফ লিখতে হবে। ইফ দেওয়ার পরে আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন দেওয়ার পরে আবার সেল নংকে সিলেক্ট করতে হবে। এবার গ্রেটার দেন না দিয়ে লেস দেন দিতে হবে। এবার লেস দেন দিতে হবে, কারণ এটাই শেষ, আর কোনো সূত্র ব্যবহার করা হবে না। লেস দেন দেওয়ার পরে এইখানে দিতে হবে, ওইখানে যেহেতু 550 দিয়েছি এখানেও 550 দিলাম, সেম দিতে হবে। 550 দেওয়ার পরে এখানে কমা দিয়ে নিলাম। আপনি এখানে 550 দেওয়ার বদলে অন্য কোনো একটা অ্যামাউন্ট দিতে পারেন, সমস্যা নাই, নো প্রবলেম। এখানে 550 দেওয়ার পরে 650, 1000 দিলেন, নো প্রবলেম। আমি 550 দিলাম। এরপরে আবার সেল নংকে সিলেক্ট করতে হবে। আবার সেল নংকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে গুণন চিহ্ন দিতে হবে। গুণন চিহ্ন দেওয়ার পরে এখানে দিলাম, ওইখানে দিছিলাম 4.5 টাকা, ওইখানে দিছিলাম 4.5 টাকা, এখানে দিলাম 5.5 টাকা। 5.5 টাকা দেওয়ার পরে এখন দেখেন ফার্স্ট ব্র্যাকেট কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, ফার্স্ট ব্র্যাকেট 4টা আছে। এখন সেম মেথডে
চারটা দিয়ে ক্লোজ করতে হবে, একটা দুইটা তিনটা চারটা। দেখেন সেকেন্ড ব্র্যাকেটও কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ক্লোজও কিন্তু চারটা দিয়ে ক্লোজ করতে হবে। এখানে যেহেতু চারটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন আছে, এরপরে ক্লোজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেট চারটা দিয়ে। আমাদের সূত্র কিন্তু অলরেডি শেষ। এই সূত্রগুলো মুখস্থ অবশ্যই রাখতে হবে এবং আপনার অফিসিয়াল ভাবে এখানে 250 ইউনিট উঠলে এখানে কত টাকা দিতে হবে এটা অফিসিয়াল নিয়মেই দিবেন। আমি জাস্ট বানিয়ে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা করবেন। এখন জাস্ট সূত্র দেওয়ার পরে ইন্টার ক্লিক করলে দেখেন এখানে চলে আসছে 150 ইউনিটে 375 টাকা বিল চলে আসছে, 375 টাকা বিল চলে আসছে। এখন অঙ্ক করার ক্ষেত্রে সাধারণত এই সূত্রটাকে সবাই কিন্তু মুখস্থ রাখতে হবে, অবশ্যই মুখস্থ রাখতে হবে। যদি মনে না থাকে তাহলে কিন্তু প্রবলেম। সূত্র কিন্তু একটাই, শুধুমাত্র অ্যামাউন্ট ইউনিট আর টাকার সংখ্যাটা চেঞ্জ হবে, কারণ নিচে তো আরো অনেক 400 500 700 ইউনিট আছে। এই টোটাল দিয়ে দিলে হবে কি সব সব যেখানে যেরকম আছে সেরকমই চলে আসবে। যাই হোক আমি অঙ্ক একটা অঙ্ক করে জাস্ট এখানে যখন কালো প্লাস চিহ্ন আসবে তখন টেনে ধরে ছেড়ে দিবেন। ছেড়ে দিলেই দেখেন আর কোনো অঙ্ক করতে হবে না। জাস্ট অঙ্ক কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে। এই দেখেন 500 ইউনিটে 2250 টাকা বিল আসছে, 1450 টাকা। যে যেরকম এই যার যেরকম ইউনিট আছে সে তার যেরকম পরিমাণ এই বিল আসছে আর কি, অ্যামাউন্ট আসছে। কিভাবে একটি ছাত্রের রেজাল্ট শিট তৈরি করতে হয় এবং সে কোন সাবজেক্টে কি গ্রেড পেয়েছে সেটাই আজকে আপনাদের দেখাবো। সো দেখতে পাচ্ছেন আমি এখানে রোল নম্বর দিয়েছি এবং নেম নেম দিয়েছি, দেখতে পাচ্ছেন নেম দিয়েছি এবং সাবজেক্ট কয়টা দিয়েছি, বাংলা দিয়েছি, ইংরেজি দিয়েছি, ম্যাথ দিয়েছি, ফিজিক্স দিয়েছি, কেমিস্ট্রি দিয়েছি, বায়োলজি দিয়েছি এবং আইসিটি দিয়েছি। এর মধ্যে মোট 1 2 3 4 5 6 7 সাতটি সাবজেক্ট রয়েছে। সাধারণত 7টি সাবজেক্ট আমাদের থাকে না, আমাদের সাবজেক্ট থাকে 12টা 14টা 13টা এরকম সাবজেক্ট থাকে। যেহেতু আমি 7টি দিয়েছি আপনারা নিচের দিকে বসিয়ে নেবেন আর 7টি, কিন্তু সেম মেথডে তৈরি করতে হবে। যেহেতু একটি ছাত্রের রেজাল্ট শিট তাহলে সেম মেথডে তৈরি করতে হবে। প্রথমত অঙ্ক করার ক্ষেত্রে মাইক্রোসফট এক্সেলে কি করতে হয় অবশ্যই জানেন। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমি বললাম ফোন দিয়ে কিভাবে রেজাল্ট শিট তৈরি করব। নো প্রবলেম, ফোন দিয়ে তৈরি করা যায়। আপনারা এখন দেখতে পারবেন প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন মাইক্রোসফট এক্সেল লিখে সার্চ দিবেন, দেখবেন ফোনের এক্সেল সফটওয়্যারটি আসবে, ওটা ইনস্টল করে আমার এই নিয়মে শীটটি তৈরি করবেন, তাহলে একদম সহজ হবে। আপনার নিজের শীট আপনার নিজের সাবজেক্টের গ্রেড নিজেই তৈরি করে বের করতে পারবেন। যাই হোক কথা না বাড়িয়ে তাহলে ক্লাসটি শুরু করা যাক। কিভাবে আপনি একটি ছাত্রের গ্রেড বের করবেন। তার প্রথমত সমান চিহ্ন দিতে হবে, এরপরে একটি সূত্র রয়েছে, সূত্রটা যথাক্রমে বসাতে হবে। যদি সূত্রটি ভুল যায় তাহলে কিন্তু আপনি বের করতে পারবেন না কিভাবে গ্রেডটা বের হবে। সূত্র কোনো জায়গায় কোনো ফুল স্টপ কোনো কমা ভুল করা যাবে না। যাই হোক প্রথমত ইফ দিয়ে নিতে হবে, অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই প্রথমত ইফ দিয়ে নিতে হয়, এটা মাথায় রাখতে হবে কিন্তু। ইফ দিয়ে নেবেন, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিবেন। ফার্স্ট ব্র্যাকেট ওপেন দেওয়ার পরে এরপরে এই পাশের সেল নংটা সিলেক্ট করবেন। পাশের সেল নং সিলেক্ট করার পরে গ্রেটার দেন দিবেন। গ্রেটার দেন দেওয়ার পরে এর সমান চিহ্ন দিবেন। সমান চিহ্ন দেওয়ার পরে এখানে যেহেতু 80 তে প্লাস, তাই না, 80 তে প্লাস হলে অবশ্যই 80 দিতে হবে। 80 দেওয়ার পরে নিচে একটি কমা দিবেন, এরপরে উপরে ডাবল কমা দিতে হবে, এরপরে এ প্লাস দিতে হবে। যেহেতু বড় হাতের এ প্লাস কিন্তু দিতে হবে, এ প্লাস যেহেতু 80 তে এ প্লাস হয় অবশ্যই তাহলে প্লাস দিতে হবে। এরপরে উপরে ডাবল কমা দিতে হবে, এরপর নিচে একটি কমা দিতে হবে। এই কমা সমান এগুলা কিন্তু একদম ভুল করা যাবে না, ভুল করলে মনে করবেন আপনার অ্যান্সার আসবে না। যাই হোক যেহেতু আমাদের সূত্রটা লেখা কিন্তু শেষ। এখন আমাদের গ্রেড সাধারণত 7টি হয়, এখন বলতে পারেন গ্রেড 7টি কিভাবে হয়। 80 তে প্লাস, 70 এ এ গ্রেড, 60 এ মাইনাস, আর 50 এ বি, 40 এ সি, 33 এ ডি, আর 32 এ এফ। 32 20 যাই বলেন না কেন এগুলোতে এফ। তাহলে গ্রেড আমাদের কিন্তু 7টি, এজন্য এই সেম সূত্রকে 7 বার লিখতে হবে। এখন 7 বার লিখতে হলে সেম মেথডে লিখতে হবে 7 বার লিখতে হলে সেম মেথডে কিন্তু লিখতে হবে। আর সেম মেথডে যদি লিখতে না পারেন, যদি লেখায় প্রবলেম হয়, তাহলে এই কমা থেকে এই ইফ পর্যন্ত সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। আর যাদের ফোন তারা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কপি চিহ্ন আসবে, কপির পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন কপি করার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে। যেহেতু 7টি গ্রেড তাহলে অবশ্যই 7 বার পেস্ট করতে হবে। 2 3 4 5 6 7। দেখেন আমাদের কিন্তু 7টি হয়ে গেছে।
এখন কাজটি এখানে না করে এই যে এখানে করে দেখিয়ে দিচ্ছি। এই যে উপর দেখতে পাচ্ছেন এখানে 7 বার কিন্তু পেস্ট করা হয়ে গেছে। এখন এখানে কাজ করতে হলে যেহেতু প্রথমবার দিয়েছিলাম 80 তে প্লাস, তাই না? তাহলে এখানে ঠিক আছে। এখন দ্বিতীয়বার এই 80 এর জায়গা 80 টা কেটে দিয়ে জাস্ট এখানে 7 দিতে হবে। 70 70 দিয়ে 70 এ গ্রেড হয় সাধারণত, এই প্লাসটা এ গ্রেডই হয়। 70 দিয়ে এ গ্রেডই দিবেন। এরপরে এই 80 এর জায়গা দিতে হবে 60 60 দিয়ে এই প্লাসের জায়গা দিতে হবে মাইনাস, যেহেতু 60 এ এ মাইনাস, এই জন্য মাইনাস দিতে হবে। এরপরে 60 শেষ, এখন এই 80 এর জায়গায় দিতে হবে 50 50 সাধারণত আমাদের হচ্ছে বি, 50 আমাদের হচ্ছে বি, এজন্য বড় হাতের বি দিতে হবে, বড় হাতের বি দিলাম। এরপরে 50 শেষ, এরপরে দিব 40 40 আমাদের সাধারণত 40 আমাদের সি বড় হাতের, কিন্তু এই সি গুলা দিতে হবে অবশ্যই বড় হাতের, এ বি সি সব বড় হাতের দিতে হবে, ছোট হাতের দিলে কিন্তু হবে না। 40 শেষ, এখন সাধারণত রয়েছে 33, তাই না? এখন রয়েছে 33, 33 এ ডি, 33 এ ডি দিয়ে দিলাম। এখন সর্বশেষ যেটা গ্রেড রয়েছে সাধারণত দিলাম ধরেন 32 কিংবা 20, আপনাদের যা যেটা খুশি সেটা দিতে পারবেন, 20 দিলাম। এখন শেষ গ্রেড রয়েছে এফ গ্রেড, এফ গ্রেড দিতে হবে। এখন সূত্র লেখা কিন্তু আমাদের শেষ। যদি বুঝতে প্রবলেম হয় তাহলে রিপিট করে করে আবার দেখবেন অবশ্যই। প্রথমত আমরা দিয়েছিলাম 80, 80 তে প্লাস, এটা ঠিক আছে। এরপরে সেম সূত্রই হবে, শুধুমাত্র এই 80 এর জায়গা হবে 70, 70 দিয়ে এখানে হবে এ গ্রেড, আবারও সেম সূত্র, 80 এর জায়গা হবে শুধু 60, 60 এ হবে এ মাইনাস, আবার সেম সূত্র, শুধুমাত্র 80 এর জায়গা হবে 50, 50 এ হবে বি, সেম সূত্র আবার হবে 40, 40 এ সি এবং 33 এ ডি আর 20 এ এফ। এখন সাধারণত আমাদের কিন্তু সূত্র লেখা শেষ, সূত্র লেখা শেষ। এখন আপনি গুণে দেখতে পারেন। এখন দেখেন ফার্স্ট ব্র্যাকেট আমাদের কয়টা রয়েছে, যে কয়টা রয়েছে সেই কয়টা আবার আমরা গুণে দেখি। 1 2 3 4 5 6 7, দেখেন আমাদের 7টা ফার্স্ট ব্র্যাকেট রয়েছে। এখন এই লাস্টের কমাটা কেটে দিতে হবে, ব্যাক স্পেস দিয়ে কেটে দিতে হবে, কেটে দিয়ে এখন 7 বার ফার্স্ট ব্র্যাকেটই ক্লোজ দিতে হবে। এই কমাটা কেটে দেওয়ার পরে এখন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিতে হবে 7 বার, দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 7, 7 বার কিন্তু আমাদের দেওয়া শেষ। আমাদের কিন্তু অলরেডি 7 বার দেওয়া কিন্তু শেষ, আমাদের অলরেডি কিন্তু 7 বার দেওয়া শেষ। এখন জাস্ট আপনাকে যেটা করতে হবে, আমাদের পুরো সূত্র কমপ্লিট, পুরা সূত্র কমপ্লিট, কিন্তু পুরা সূত্র একদম কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে জাস্ট আপনি কিবোর্ড থেকে ইন্টার ক্লিক করবেন, দেখেন 80 তে প্লাস চলে আসছে। আর যাদের ফোন তারা ওকে দিবে, ওকে দিলেই আপনার রেজাল্টটা বের হয়ে আসবে 80 তে প্লাস। সাধারণত মাইক্রোসফট এক্সেলে একটু অঙ্ক করলে দ্বিতীয় অঙ্কটা আর করতে হয় না। এজন্য যখন প্লাস চিহ্নটি এরকম আসবে তখন লেফট বাটন ক্লিক করে ছেড়ে দিবেন। দেখেন যার যতটা গ্রেড, 60 এ বলছিলাম এ মাইনাস, দেখেন এ মাইনাস চলে আসছে। 70 এ গ্রেড বলছিলাম এ গ্রেড চলে আসছে। 80 তে প্লাস বলছিলাম 85 প্লাস, 50 এ বি বলছিলাম বি এবং 40 এ সি বলছিলাম সি, ডি 33 এ ডি বলছিলাম ডি। দেখেন যেরকম ভাবে দিয়েছি ঠিক সেরকম ভাবেই রেজাল্ট কিন্তু আমাদের চলে আসছে। এখন যদি আপনি এখানে সাপোজ ধরেন 32 দিতেন, 32 দেওয়ার পরে দেখেন অটোমেটিকলি এফ কিন্তু চলে আসছে। অটোমেটিকলি আপনি যে সংখ্যায় দেন না কেন অটোমেটিকলি রেজাল্ট হয়ে যাবে, যেহেতু একটা অঙ্ক করা শেষ। এখানে 12 দিবেন, দেখেন ফেল চলে আসছে, ফেল। দেখতে পাচ্ছেন যেভাবে অঙ্ক করবেন আপনার ঠিক এই সেম নিয়মে অঙ্ক করবেন, যত আপনার সাবজেক্ট থাকুক না কেন অটো ভাবে একটু অঙ্ক করলে যখন মাউসের লেফট বাটনটি সাদা হয়, এই কালো এই প্লাস চিহ্ন হবে, কালো প্লাস চিহ্ন হবে, তখন টেনে ধরে ছেড়ে দিবেন, যার যার মতো অঙ্ক করে নিবে। যেহেতু আমরা সূত্র আগে থেকে দিয়েছিলাম সেজন্য অঙ্কটা ওদের মতো করে নিবে। যাই হোক, আর যাদের ফোন আছে তারা ওই একটা সেলকে সিলেক্ট করে এরকম হাত দিয়ে টেনে ধরে নিয়ে আসতে পারবেন। হাত দিয়ে টেনে ধরে নিয়ে আসলে দেখবেন আপনাদের ও কম্পিউটারের মতো সেম আকারে গ্রেডটা বের হয়ে আসবে। তাহলে দেখলেন ভিউয়ার্স কিভাবে গ্রেড বের করতে হয়, কিন্তু সূত্রটা কিন্তু কোনো মতে ভুল করা যাবে না। ডাবল ক্লিক করলে আবার সূত্রটা শো করবে, কোনো মতেই কিন্তু সূত্রটা ভুল করা যাবে না। সূত্র কোনো জায়গায় যদি ভুল হয়, ফুল স্টপ কমা ব্র্যাকেট দেওয়া যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে কিন্তু আপনার অঙ্ক হবে না, আপনার রেজাল্টই আসবে না, আপনার ফলাফল আসবে না। যাই হোক, কিভাবে আমরা
অঙ্কটি করলাম, দেখলেন। তো আমি আগে বের করেছিলাম গ্রেড, এখানে শুধুমাত্র ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলেই এখানে জাস্ট ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলেই আমি যে সূত্র দ্বারা আমি গ্রেড বের করছিলাম, দেখেন এই সূত্রটা এখানে শো করছে। এখন জাস্ট সূত্রটাকে সিলেক্ট করবেন, এ টু জেড সূত্রের কোন অংশ যেন বাদ না যায়, সমান থেকে শুরু করে একবারে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ পর্যন্ত সিলেক্ট করবেন। সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন এবং এখানে কপি আছে, যে কোনো এক জায়গা থেকে কপি করবেন। কপি করার পরে ইন্টার ক্লিক করবেন। ইন্টার ক্লিক করার পরে এখন যেহেতু আমরা জিপিএ বের করব এবং এই জন্য জিপিএ এর সেলটাকে আগে সিলেক্ট করতে হবে। জিপিএ এর সেলটাকে সিলেক্ট করতে হবে সবার আগে। আমরা জিপিএ এর সেলটাকে সিলেক্ট করে নিলাম। এখন জাস্ট কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করছিলাম, এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন পেস্ট অপশন রয়েছে, এখান থেকে পেস্ট করতে পারেন। জাস্ট আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। পেস্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেম সূত্র কিন্তু চলে আসছে, সেম সূত্রই চলে আসছে। এখন আপনি গ্রেড থেকে পয়েন্ট বের করার ক্ষেত্রে এখন আপনাকে দেখতে হবে কোন জায়গায় এ প্লাস আছে, এ গ্রেড আছে, মাইনাস আছে, বি আছে, সি আছে, ডি আছে, এফ আছে। এদের সব মাঝখানে শুধুমাত্র এ প্লাস কেটে দিয়ে এখানে দিতে হবে 5.00 আর এ গ্রেডের এখান থেকে এ গ্রেড তুলে দিয়ে দিতে হবে 4.00। এরপরে এ মাইনাস এর এখান থেকে এ মাইনাস তুলে দিয়ে হবে 3.50। এরপরে বি তুলে দিয়ে এখানে দিতে হবে 3.00। এরপরে সি তুলে দিয়ে এখানে হবে আমরা দিয়েছিলাম 3 এখানে হবে 2.00। এরপরে এখানে ডি তুলে দিয়ে এখানে হবে 1.00। 1.00 কিন্তু শেষ। এখন এই ফেলে তো আর কোনো গ্রেড নেই, ফেলে সেজন্য 0.00। ফেলে তো ফেলই হয় সাধারণত, ফেলে তো আর কিছু হয় না। জাস্ট আপনাকে মনে রাখতে হবে 80-তে এ প্লাস 5.00, 70-এ 4.00, 60-এ 3.50, 50-এ 3 আর 40-এ 2, 33-এ 1 এটা যখন শো করা শেষ হয়ে যাবে, এরকম ভাবে সেম ভাবে সূত্র লেখা শেষ হয়ে যাবে, জাস্ট এই ধরে কিবোর্ড থেকে ইন্টার পেস্ট করবেন বা ক্লিক করবেন। ইন্টার ক্লিক করলেই দেখেন এখানে কিন্তু 5.00 এ প্লাস ছিল 5.00 চলে আসছে। আর একটি মাইক্রোসফট এক্সেল সাধারণত একটু অঙ্ক করা হয়ে গেলে পরবর্তী অঙ্ক অবশ্যই করতে হয় না, আপনাদের আগের ভিডিওগুলোতে বলছি। এখন জাস্ট 10 ধরে ছেড়ে দিবেন। দেখেন যে সাবজেক্টে যে কত মার্ক পেয়েছে সেম পয়েন্টই চলে আসছে কিন্তু এখানে দেখেন এ প্লাসে 5.00, 60-এ 3.50, 70-এ 4.85, 5.00, 50-এ 3.00, 40-এ 2, 33-এ 1, 32-এ ফেলি 0.00। জাস্ট এই ছিল আজকের জিপিএ পয়েন্ট কিভাবে বের করতে হয়। এটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জিপিএ, এটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে কত পয়েন্ট পেয়েছে। এরপর আপনাদের যে একটা দেখাবো কিভাবে আপনি টোটাল পয়েন্টটা বের করবেন, মানে একটি ছাত্রর প্রত্যেকটা সাবজেক্ট মিলে কত পয়েন্ট আসছে, প্রত্যেকটা সাবজেক্ট মিলে একটি ছাত্রের কত পয়েন্ট পেয়েছে। মানে আমরা এসএসসি পরীক্ষায় যেমন 5.00 পাই, 4.00 পাই, 4.5 পয়েন্ট পাই, এরকম ভাবে এই ছাত্রটি কত পয়েন্ট পেয়েছে সেটা টোটাল যোগ করে দেখাবো, এটা বের করতে পারবেন। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে জিপিএ বের করবেন। প্রথমত আপনাদের দেখতে হবে এখানে কয়টি সাবজেক্ট রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, মোট 7টি সাবজেক্ট রয়েছে। এই 7টি সাবজেক্টের মধ্যে থেকে আপনাকে আজকে বের করে দেখাবো এই ছাত্রের সম্পূর্ণ রেজাল্ট কি এসে দাঁড়িয়েছে। যাই হোক, আজকে প্রথমত রেজাল্ট বের করার জিপিএ বের করার প্রথমত যেটা কাজ করতে হবে, প্রথমত আপনাকে এখানে অঙ্ক করার ক্ষেত্রে সাধারণত সমান দিতে হবে, অবশ্যই জানেন। এরপরে সূত্রটা লিখবেন সাম লিখে সূত্রটা লিখলেন। এরপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিয়ে দিবেন। ফার্স্ট ব্র্যাকেট ওপেন দেওয়ার পরে এখন যে কটা সাবজেক্ট রয়েছে সবকটা সাবজেক্টের সাথে সবকটা সাবজেক্ট যোগ করতে হবে, টোটাল সাবজেক্ট যোগ করতে হবে। আমি 5 পয়েন্ট সেলের উপর ক্লিক করলাম, দেখেন এখানে সেল নং শো করছে। এখন প্লাস চিহ্ন দিবেন, তারপরে 3.0 সেল নং এ ক্লিক করবেন, সেল নং সিলেক্ট হয়ে চলে আসছে প্লাস চিহ্ন। এরকম ভাবে প্রত্যেকটাকে প্লাস চিহ্ন দিতে হবে, ক্লিক করে করে প্লাস চিহ্ন দিতে হবে। যখন লাস্টের প্রত্যেকটা প্লাস চিহ্ন দেওয়া হয়ে যাবে, লাস্টে প্লাস দিতে হবে না, একদম সর্বশেষে যে এখানে প্লাস দিতে পারেন কেউ, এখানে কিন্তু প্লাস
হবে না। সাধারণত অঙ্ক করার লাস্টে প্লাস কিন্তু চিহ্ন হয় না। এখন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিবেন। ক্লোজ দেওয়ার পরে এখন জাস্ট কিবোর্ড থেকে এন্টার ক্লিক করবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে এখন যেখানে আমি জিপিএ লিখেছি এইখানে টোটাল জিপিএ বের করব। সাধারণত আপনারা জানেনই অঙ্ক করার ক্ষেত্রে সমান চিহ্ন দিতে হয়। এরপরে সূত্র ইউজ করবেন SUM সাম। এরপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এরপরে আপনাকে এই সেল নংকে সিলেক্ট করতে হবে। এই যে 23.5 কে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন এখানে ভাগ চিহ্ন দিতে হবে। কম্পিউটার সাধারণত কিরকম ভাগ চিহ্ন চেনে সেরকম এ নিয়ে একটা ভিডিও বানানো আছে, আপনারা দেখে আসবেন। ভাগ চিহ্ন দিলেন। এখন কয়টা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টকে এই 23.5 কে ভাগ করলে আপনারা বের করতে পারবেন। আপনাদের বের হয়ে আসবে কত পয়েন্ট পেয়েছে এই ছাত্রটা। এখন বলতে পারেন 7টি সাবজেক্টে বের করে দেখালেন এবং আমাদের 6 থেকে শুরু করে 10 পর্যন্ত 12টা 10টা 14টা করে সাবজেক্ট, নো প্রবলেম। আপনারা প্রথমত আমার এই অনুযায়ী যোগ করবেন। যোগ করার পরে যদি 14টা সাবজেক্ট হয় তাহলে এরকম ভাগ চিহ্ন দিয়ে এখানে 14 দিয়ে দেবেন, আপনার রেজাল্টটা বের হয়ে আসবে। এখানে দেখি তো কয়টা সাবজেক্ট রয়েছে, 1 2 3 4 5 6 7 7 সাবজেক্ট রয়েছে। সেজন্য 7 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে জাস্ট এন্টার ক্লিক করবেন। দেখেন আমার রেজাল্টটি কিন্তু অলরেডি বের হয়ে আসছে। 7টি পেজ 3.35, মানে সামথিং লাস্টে দেখছেন সামথিং, ওইগুলা সামথিং ধরে না, জাস্ট পয়েন্টের উপর দুইটি সংখ্যা ধরা হয়। 3.35 এই 17টি টোটাল সাবজেক্ট মিলে পেয়েছে 3.35। তাহলে সো ভিউয়ার্স আজকের জিপিএ পয়েন্ট বের করা, টোটাল জিপিএ বের করা আজকের এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনার কমেন্টের উপর ভিত্তি করে নতুন একটি ভিডিও বানানো হবে। আর যদি আপনি সরাসরি অল জিপিএ বের করতে চান তাহলে সম্ভব না। প্রথমত আমাদের আগের যে ভিডিওটি দেওয়া আছে ওই ভিডিওগুলো দেখে আসতে হবে, এরপরে আপনি জিপিএ বের করতে পারবেন। প্রথমত গ্রেড বের করা ভিডিওটা দেখবেন এবং পয়েন্ট বের করা, এরপরে টোটাল জিপিএ বের করা দেখে এখন যদি মোটগুলো একসঙ্গে দেখতে চান, টোটাল জিপিএ কিভাবে বের করতে হয়, গ্রেড পয়েন্ট জিপিএ কিভাবে বের করতে হয় যদি দেখতে চান তাহলে আমার আগামী ক্লাসটি দেখতে হবে। আগামী ক্লাস আপনাদের দেখাবো কিভাবে টোটাল একসঙ্গে বের করতে হয়। এটা তো আমি দিলাম ভিডিওটা ভেঙে দিলাম যাতে আপনাদের বুঝতে হবে। আর যদি আগামী ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিতে হবে, কারণ এই রকম নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী টিউটোরিয়ালে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না।